ঘড়িতে তখন রাত 1টা। চারিদিক বেশ নিস্তব্ধ। একটানা ডেকে চলা ঝিঝির শব্দ সেই নিস্তব্ধতাকে সামান্য বিঘ্নিত করার চেষ্টা করছে। রিপন স্ট্রিটের ক্যাথলিক কলেজের লেডিস হোস্টেলের 3তলা রুম নম্বর 302-এর এক শিক্ষানবিশ পামেলা ভার্গিস। তিনি রাতে জল আনতে বারান্দার পাশের ঘরটির দিকে গেল। ওকে, ওখানে কে? হঠাৎ করে এক অশরীরী ছায়ামূর্তি যেন হাওয়ার বেগে মেয়েটির পিছনে এসে উপস্থিত হল এবং একজোড়া বজ্রমুষ্টি নেমে এলো এক কুটিল অভিসন্ধি চরিতার্থ করার উদ্দেশ্যে। সেই রাতে পামেলা ভার্গিস 302 নম্বর রুম থেকে বাইরে বেরোলেন ঠিকই, কিন্তু তার আর সশরীরে 302 নম্বর রুমে ফেরা হল না। দারোগা ডায়েরি চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আপনারা শুনবেন লেখক রনিত ভৌমিকের কলমে দারোগা স্বর্ণালী পাল চৌধুরীর গল্প রিপন স্ট্রিট হত্যা রহস্য। কলকাতার ইতিহাসে ক্যাথলিক ধর্মের উপস্থিতি বেশ গুরুত্বপূর্ণ। বিশেষ করে পর্তুগিজদের মাধ্যমে এই শহরে ক্যাথলিক ধর্মের প্রসার ঘটে এবং ধর্মতলা অঞ্চলে প্রথম ক্যাথলিক চার্চ নির্মিত হয়, যা সিক্রেট হার্ট চার্চ নামে পরিচিত। এই গির্জাটি কলকাতার প্রাচীন ক্যাথলিক উপাসনালয়গুলোর মধ্যে অন্যতম। কলকাতার ক্যাথলিক ইতিহাস শুধুমাত্র গির্জার মধ্যে সীমাবদ্ধ নয়। এখানে অনেক ক্যাথলিক সম্প্রদায়ের মানুষ বসবাস করেন, যারা এই শহরের সংস্কৃতি ও ঐতিহ্যে অবদান রেখেছেন। এমনকি শিক্ষার ক্ষেত্রেও তাদের অবদান অনস্বীকার্য। তবে কলকাতার বুকে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো বছরের পর বছর সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে ঠিকই, কিন্তু তরুণ প্রজন্মের কিছু ছাত্রছাত্রীদের জন্য ইদানিংকালে তাদের বেশ বেকায়দায় পড়তে হচ্ছে। এই যেমন 1.5 মাস আগে খবরের কাগজে পড়লাম ভিনসেন্ট কলেজের 4 জন ছাত্রকে মাদকসহ ধরা হয় পার্কস্ট্রিট অঞ্চল থেকে। স্বর্ণালীর মুখে সেদিন শুনলাম আরেকটা ঘটনার কথা। আর 5টা দিনের মতোই পার্কস্ট্রিট থানায় সেদিন সকালে তুমুল ব্যস্ততা। হাজার হাজার ফাইলের ভাজে ভাজে শত সহস্র অপরাধের মাপঝোঁক চলছে পুরো দমে। এরই মাঝে বছর 50-এর এক ব্যক্তি নাম রাজু এসে নিজের পরিচয় দিল এবং সে যে বয়ান সবার সামনে রাখল তা শুনে উপস্থিত প্রত্যেকটি পুলিশকর্মীর ভ্রু কপালে উঠে গেল। থানার ওসি বিনয় মিশ্র জিজ্ঞাসা করলেন, নাম কি? আমার নাম রাজু স্যার। তুমি যা বলছো ভেবেচিন্তে বলছো তো? সকাল সকাল আবার নেশা ভাঙ করে ফাজলামি মারতে আসুনি তো? কি যে বলেন স্যার, আমি নেশাপাতি ছেড়ে দিয়েছি। আমি যা বলছি সত্যি বলছি স্যার। আসলে মানে আজ থেকে 10 বছর আগে একটা কেসে আমি একমাত্র সাক্ষী স্যার। ওই আপনারা যাকে বলেন আই উইটনেস, সেটা। স্বর্ণালী খানিকক্ষণ চুপ করে আবার বলতে শুরু করলো, বুঝলে ভাস্কর, এই রাজু নামের লোকটা এসে দাবি করছে সে নাকি 10 বছর আগের একটা কেসের সাক্ষী। কোন কেস?
রিপন স্ট্রিটের নাম করা এক ক্যাথলিক কলেজের হোস্টেলে ঘটে যাওয়া এক শিক্ষানবিশ যুবতীর নৃশংস মৃত্যু। কেসটা আনরিজলভড হিসাবে ক্লোজড হয়ে গেছিল। তাই নাকি? আচ্ছা, কেসটা একটু ডিটেলসে বলবে? প্রাথমিকভাবে যতটুকু জানতে পেরেছি সেটুকু বলছি। ঘটনা ঘটে প্রায় 10 বছর আগে রিপন স্ট্রিটের এক ক্যাথলিক লেডিস হোস্টেলে, রাতের অন্ধকারে। লেডিস হোস্টেলের 302 নম্বর রুমে থাকতেন পামেলা ভার্গিস নামে একটি মেয়ে। রাতে জল খাওয়ার উদ্দেশ্যে ঘরের বাইরে বেরোয় মেয়েটি, তারপর থেকে নিখোঁজ হয়ে যায়। পরদিন সকালে বাকি মেয়েরা বারান্দায় ঘরের দিকে যেতেই দেখে ফ্রিজ খোলা এবং জলের বোতল মাটিতে পড়ে আছে। সবাই সিস্টারদের ঘরে তাদের ডাকতে গিয়ে দেখে 2 জন ছাড়া বাকি সিস্টাররা উধাও। 2 দিন পর হোস্টেলের কলের জলে গন্ধ এবং পুলিশি তদন্তে দেখা যায় যে ছাদের জলের ট্যাঙ্কের ভিতর পামেলা ভার্গিসের মৃতদেহ ঢোকানো ছিল। পুলিশ সূত্রে জানা যায় যে ট্যাঙ্কের জলে ডুবে ওই যুবতীর মৃত্যু ঘটেছে। তবে ওই সময় হোস্টেলের বাকি মেয়েদের মধ্যে অনেকেই মনে করেছিল যে পামেলাকে কোনো এক কারণে মারধর করে অজ্ঞান অবস্থাতে ট্যাঙ্কের জলে ফেলা হয়েছিল, কারণ তার গায়ে বেশ কিছু অবিচ্ছন্ন ক্ষতচিহ্ন দেখা যায়। কিন্তু জলে ডুবে থাকার জন্য বডি থেকে সেই সব ফিঙ্গারপ্রিন্ট ধুয়ে মুছে গেছিল, ফলে পুলিশি তদন্তে তেমন কিছু ধরা পড়েনি। জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে ওই রাতে হোস্টেলের মধ্যে বাইরে থেকে কোনো অচেনা ব্যক্তির প্রবেশও ঘটেনি। তবে আশ্চর্যের বিষয় হলো ওই হোস্টেলের গেটের বাইরে থাকা একজন দারোয়ান, সেও কিন্তু ওই ঘটনার পরদিন থেকে নিখোঁজ। ঘটনাস্থলে কোনো সিসিটিভি ছিল না বলেই হয়তো হোস্টেলের বাকি মেয়েদের কাছে বিষয়টা এতটাই রহস্যজনক লেগেছিল। পুলিশ কোনোভাবেই এই কেসের সুরাহা করতে পারছিল না দেখে মিডিয়ায় ব্যাপারটা খুব জলঘোলা হয় এবং উপর মহল থেকে খুব চাপ আসতে থাকে পুলিশ ডিপার্টমেন্টের ওপর, কারণ শহরের বুকে রিপন স্ট্রিটের এই ক্যাথলিক কলেজের হোস্টেলটি ছিল বেশ জনপ্রিয়। ইভেন ওই কেসের ভারপ্রাপ্ত অফিসার রমাকান্ত মাহাতো কয়েকদিনের মধ্যেই সুইসাইড করেছিলেন। তিনি সুইসাইড নোটে লিখে গেছিলেন উপর মহল থেকে এই কেসটিকে সুইসাইড বলে চালানোর প্রেশার আসছিল, বাট কোয়াইট ক্লিয়ারলি ইট ওয়াজ আ হোমিসাইড। খানিকক্ষণ নিস্তব্ধতার পর আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম। বাবা, এ তো খুব ঘোরালো কেস গো। ক্লিয়ারলি কোনো বড় মাথা আছে এর পেছনে। যাই হোক, রাজু কি বলছে? রাজু বলছে ওই রাতেই, মানে যে রাতে ঘটনা ঘটেছিল, সে নাকি চুরি করতে হোস্টেলে গেছিল। হোয়াট? বলো কি? শেষমেশ একজন চোর সাক্ষী দিতে এসেছে? হ্যাঁ, সেটাই তো ভাবার বিষয় ভাস্কর। সে আগে চোর ছিল, তার অসুস্থ মেয়ের চিকিৎসার জন্য টাকার দরকার ছিল, তাই চুরি করত। আচ্ছা, তারপর? সেই হোস্টেলের দারোয়ান নাকি ওর বন্ধু ছিল। সেই সূত্রে ওদের মধ্যে কথা হয়েছিল যে রাতে দারোয়ান হোস্টেলে ঢোকার সময় ওকে আটকাবে না এবং ও চুপচাপ ছাদে গিয়ে একাধিক কপার পাইপ চুরি করে পালাবে। সেই পাইপ বিক্রি করে সে টাকা জোগাড় করবে যাতে নিজের একমাত্র অসুস্থ কন্যার চিকিৎসা করাতে পারে। এটা নাকি ও মাঝে মাঝেই করত। কথাগুলো আমি তখন খুব মন দিয়ে শুনছিলাম, যদিও বা মনের মধ্যে বেশ কিছু প্রশ্ন জাগছিল, কিন্তু স্বর্ণালীকে ওর কথার মাঝে আর আটকাইনি। ওর মুখ থেকে বাকি বিষয়টা শুনতে লাগলাম। সেই রাতে রাজু ছাদে ওঠার পরে দেখে যে সেখানে আগে থেকেই একজন পুরুষ এবং 2 জন মহিলা উপস্থিত রয়েছে। অন্ধকারে সে অবশ্য কারোর মুখে দেখতে পারেনি, তবে পরে তার মনে হয়েছিল এদের মধ্যে একজন মহিলা সেই পামেলা ভার্গিস হলেও হতে পারে, কারণ বাকি 2 জন মিলে নাকি তাকে মুখ চেপে ধরে মারতে মারতে ছাদের একপাশে থাকা জলের ট্যাঙ্কের কাছে এনে দাঁড় করায়। এইসব দৃশ্য দেখে রাজু ওই রাতে চুরি না করেই পালিয়ে গেছিল। তাহলে রাজু সেই ঘটনার পর এতদিন কোথায় ছিল? একজন প্রত্যক্ষদর্শী হওয়া সত্ত্বেও সে 10 বছর আগে পুলিশের সামনে এসে এই সমস্ত কথা বলেনি কেন? ভাস্কর, এতদিন পর ওর এই সমস্ত কথা বলবার একমাত্র কারণ হচ্ছে যে রাজুর মেয়ে আর বেঁচে নেই। অতএব এ জীবনে আর কোনো পিছুটান নেই বলেই সে ছুটে এসেছে নিজের পাপের যতটা সম্ভব প্রায়শ্চিত্ত করতে। সবই তো বুঝলাম, কিন্তু একজন চোরকে এতটা বিশ্বাস করে 10 বছর আগে সেই বিতর্কিত কেস ফাইল রিওপেন করাটা তোমার জন্য ঝুঁকিপূর্ণ কাজ হয়ে যাবে না তো?
আমার প্রশ্নটা শুনে কিছুটা গম্ভীরভাবেই উত্তর দিল স্বর্ণালী। ঠিকই বলছো তুমি। একজন চোরকে পুলিশ সম্পূর্ণরূপে বিশ্বাস করতে পারে না, আর তাই রাজুকে আমরা আপাতত হেফাজতে রেখেছি। ওকে আরও কয়েকদিন জিজ্ঞাসাবাদ করার পর আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট। অবশ্য কেস ফাইল রিওপেন করব বললেই তো আর হয় না, তার জন্য হাজার একটা নিয়ম বিধি পালন করতে হয়। তারপর পারমিশন পেলে বাকি সিদ্ধান্তটা নেব। লালবাজার ক্রাইম ব্রাঞ্চের মহিলা অফিসার স্বর্ণালী পাল চৌধুরী জীবনের প্রথম মার্ডার কেস সাফল্যের সাথে উত্তীর্ণ হওয়ার কারণে সে লালবাজারের বড় কর্তাদের সুনজরেই রয়েছে। দুদিন পর রাজুর কাছ থেকে আরও বেশ কিছু তথ্য সংগ্রহ করে নিল স্বর্ণালী। অ্যাডিশনাল এসপি অমিতাভ চক্রবর্তীর সঙ্গে দেখা করতে ওনার ঘরে গিয়ে ঢুকল। ওকে দেখা মাত্রই অমিতাভ স্যার নিজেই বলে উঠলেন, শুনলাম তুমি নাকি 10 বছর আগে রিপন স্ট্রিটের লেডিস হোস্টেলে কেসটা রিওপেন করতে চাইছো, কথাটা কি ঠিক? আগে হ্যাঁ স্যার, আমি কেসটা রিওপেন করতে চাই। রাজু নামক লোকটিকে গত 4 দিন ধরে জিজ্ঞাসাবাদ করার পর যে সকল তথ্য আমাদের সামনে উঠে এসেছে তা থেকে এটা নিশ্চিতভাবে বলা যায় যে কেসটাকে ওই সময় যে কোনো কারণেই হোক ধামাচাপা দেওয়া হয়েছিল। হতে পারে সেটা কোনো পলিটিক্যাল কারণ কিংবা আমাদের ডিপার্টমেন্টের গাফিলতির জন্য। এই যে দেখছি সরাসরি তুমি ডিপার্টমেন্টের ওপর অভিযোগের আঙুল তুলছো। একদমই নয় স্যার, আমি শুধুই নিজের সন্দেহের কথা বলতে চাইছি। আর তাছাড়া তদন্ত এখনো শুরুই করিনি, অতএব নিশ্চিত করে আমি কোনো কিছুই দাবি করছি না। অমিতাভ স্যার গম্ভীর মুখে বললেন, বুঝলাম, কিন্তু এত বড় ঝুঁকি তুমি কেন নিতে চাইছো স্বর্ণালী? বুঝতে পারছো, এইবার যদি মিডিয়া জানতে পারে তাহলে সবাই ঝাঁপিয়ে পড়বে এই কেসটার ওপর। গভর্নমেন্ট আমাদের ছেড়ে কথা বলবে না। তাছাড়া কম কেস তো আর পেন্ডিং নেই যে পুরনো কেস আবার নতুন করে চালু করতে চাইছো। সব কিছু ভেবেই আমি সিদ্ধান্ত নিয়েছি স্যার, আর এর জন্য রেগুলার কাজের ওপর কোনো প্রভাব পড়বে না, এটা আমি আপনাকে আশ্বাস দিতে পারি। বেশ বেশ, গো এহেড। শুধু মাথায় রাখবে আগুন নিয়ে খেলতে নামছো, যা কিছু করবার সাবধানে করবে। আর আমি চাই না যে ঘুমন্ত আগ্নেয়গিরিতে হাত দিয়ে তুমি নিজের কেরিয়ারটা শুরুর মুখেই শেষ করে ফেলো। অনেক ধন্যবাদ স্যার, আপনার এই প্রত্যেকটা কথা আমার মাথায় থাকবে। এই বলে স্বর্ণালী চেয়ার ছেড়ে উঠে অমিতাভ স্যারকে বিদায় জানিয়ে ওনার ঘর থেকে বেরিয়ে এলো। কয়েকদিনের অক্লান্ত পরিশ্রমের পর হাজার হাজার কাগজের ভাজে ভাজে বছর 10 পুরনো এক ধুলোমাখা কেসের ফাইল ধীরে ধীরে দিবালোকে আত্মপ্রকাশ করল। দ্য রিপন স্ট্রিট মার্ডার মিস্ট্রি অফ সিস্টার পামেলা ভার্গিস। আচ্ছা সোনালি, অমিতাভ স্যারের সেই শেষ কথাটায় তোমার কি তেমন কিছু মনে হয়েছে? হ্যাঁ, ওই রাতে আমি প্রশ্নটা ওকে করতেই স্বর্ণালীর বক্তব্য ছিল অনেকটা এই রকম। দেখো ভাস্কর, আমি যেটুকু বুঝেছি স্যার আমাকে সতর্ক করতে চেয়েছে, কারণ এই ধরনের কেস যখন অমীমাংসিতভাবে ক্লোজ হয় তখন ধরে নিতে হয় যে অবশ্যই এতে এমন কিছু রয়েছে যা প্রকাশ্যে এলে অনেকের রাতের ঘুম উড়ে যেতে পারে। আর তাই এ সমস্ত কেসে একবার জড়ালে নিজের বিপদ হওয়ার একটা সম্ভাবনা থেকেই যায়। তার মানে তুমি মনে করছো এর সঙ্গে কোনো বড় মাথা জড়িত আছে? হ্যাঁ, তেমনটাই মনে হচ্ছে, তবে নিশ্চিতভাবে তখনই বলা সম্ভব যখন আরও তথ্য প্রমাণ হাতে আসবে। সেদিন সকালে স্বর্ণালী লালবাজারে না গিয়ে প্রথমেই চলে গেল ক্যাথলিক কলেজে। হ্যাঁ, শহরের এক প্রান্তে অবস্থিত এই ক্যাথলিক কলেজে 10 বছর আগে প্রথম বর্ষের ছাত্রী হিসেবে জয়েন করেছিল পামেলা ভার্গিস। ইংরাজি ডিপার্টমেন্টের সেই সময় বেশ কিছু অধ্যাপক এবং অধ্যাপিকা আজও সেখানে কর্মরত রয়েছেন, ফলে তাদের সঙ্গে দেখা করে কথাবার্তা বলতে স্বর্ণালীর তেমন অসুবিধে হয়নি। এখন এখানে প্রশ্ন জাগতে পারে, মৃত্যু হয়েছিল কলেজের লেডিস হোস্টেলে, আর স্বর্ণালী নিজের তদন্ত শুরু করেছে কলেজ থেকে। এটা কতটা যুক্তিপূর্ণ? হ্যাঁ,
এখানেই স্বর্ণালীর ভাবনা চিন্তা এবং পরিকল্পনা বাকিদের চেয়ে খানিকটা আলাদা। ও মনে করে এইসব পুরনো কেসের ক্ষেত্রে ক্রাইম স্পটে যাওয়ার আগে আমাদের ভিকটিমের হিস্ট্রি এবং ব্যাকগ্রাউন্ড জানাটা বেশ জরুরি। যেই রহস্য আজও সমাধান করতে ব্যর্থ পুলিশ ডিপার্টমেন্ট, সেই কেস সমাধান করতে গেলে তাই আউট অফ দ্য বক্স পরিকল্পনা করতেই হয়। সিভিল ড্রেসে ছিল বলে হয়তো কলেজের ছাত্রছাত্রীরা ওই দিন স্বর্ণালীকে পুলিশ হিসাবে চিনতে ব্যর্থ হয়েছিল। সেই সময়কার ইংরেজি ডিপার্টমেন্টের একজন অধ্যাপক মিস্টার গোমেজ স্বর্ণালীকে জানিয়েছিল, ম্যাডাম, পামেলা ওয়াজ এ ভেরি ব্রাইট স্টুডেন্ট। যে কটা দিন ওকে ক্লাসে দেখেছিলাম, শি ওয়াজ কোয়াইট এ ডিসেন্ট গার্ল। ওর মৃত্যুর পর ওর রুমমেটদের থেকেই শুনেছিলাম যে হোস্টেলের সিস্টাররাই বিষয়টাকে বেশি দূরবর্তী করাক সেটা চাননি। বুঝলাম, কিন্তু কলেজের আর কেউ এই বিষয়টা নিয়ে তেমন কিছু বলতে পারবে বলে আপনার কোনো ধারণা আছে? না ম্যাডাম, ভেরি সরি টু সে, এই বিষয়টা আমার জানা নেই। ঠিক আছে মিস্টার গোমেজ, আপনাকে অনেক ধন্যবাদ। পরে আবার যদি দরকার পড়ে আমি আসবো আপনার কাছে। সার্টেনলি ম্যাডাম। কলেজ থেকে বেরিয়ে এবার হোস্টেলের পথে অগ্রসর হলো স্বর্ণালী। সঙ্গে ছিল কনস্টেবল অমিত এবং পার্ক স্ট্রিটের ওসি বিনয় মিশ্র। রিপন স্ট্রিটের ক্যাথলিক কলেজের লেডিস হোস্টেলে পুলিশের গাড়ি ঢুকতে দেখে উপস্থিত মেয়েরা একেবারে ঘাবড়ে গেছিল। হোস্টেলের প্রধান সিস্টার মার্গারেটও ভ্যাবাচেকা খেয়ে স্বর্ণালীকে জিজ্ঞাসা করল, ম্যাডাম, এনি প্রবলেম? না মানে আপনারা হঠাৎ লেডিস হোস্টেলে? সিস্টার, আমি আসলে 10 বছর আগে এখানে ঘটে যাওয়া পামেলা ভার্গিসের মৃত্যুর কেসটা রিওপেন করেছি। সেই বিষয়ে ইনভেস্টিগেট করতেই আজ এখানে ছুটে আসা। কথাটা শোনার পর সিস্টার মার্গারেট কেমন যেন থমকে গেলেন। তার কপালের ধার বয়ে সামান্য জলবিন্দু চিকচিক করে উঠল। তার চোখ মুখের চঞ্চল চাহনি স্বর্ণালীর নজর এড়াল না। কিছুক্ষণ চুপ করে থাকার পর নিজের গাউনের পকেট থেকে মোবাইল ফোনটা বের করার মুহূর্তে বললেন, গিভ মি আ মিনিট ম্যাডাম। এরপর একটু দূরে গিয়ে কার সাথে যেন ফোনালাপ সেরে নিয়ে এসে বললেন, ওকে, আপনারা ইনভেস্টিগেশন শুরু করতেই পারেন, কিন্তু একটা বিষয় একটু খেয়াল রাখবেন, 10 বছর আগেকার স্টুডেন্টরা কিন্তু আজ আর এখানে নেই। সুতরাং যারা আছে প্লিজ তাদের অহেতুক সমস্যার মধ্যে ফেলবেন না। দে অল আর ইয়ং মাইন্ডস। নিশ্চয়ই, আমাদের মাথায় থাকবে সেটা। এই বলে স্বর্ণালী বাকিদের নিয়ে এক এক করে হোস্টেলের প্রত্যেকটা তলাই ভালোভাবে পর্যবেক্ষণ শুরু করল। তিনতলার সেই রুম নম্বর 302-এ গিয়ে লক্ষ্য করল বাকি রুমগুলোর তুলনায় এখানে আমূল পরিবর্তন ঘটেছে। দরজার প্লেট ছাড়া সব কিছুই বদলে গেছে। এখন রুমটিতে কেউ না থাকলেও মূলত স্টোররুম হিসাবেই ব্যবহৃত হচ্ছে। ম্যাডাম, হোস্টেলটা রিনোভেট করার পর থেকে রুমটা স্টোর রুম হিসাবেই ব্যবহৃত হচ্ছে। আসলে পামেলা মারা যাওয়ার পর ওই রুমে আর কেউ থাকতে চাইতো না। ওদিকে 3তলা স্টোর রুমটাও ভেঙে বাথরুমটা বড় করা হয়েছিল, তাই আর কি। বেশ ইন্টারেস্টিং। এরপর সবাই অবশেষে ছাদে গিয়ে উপস্থিত হলো। হ্যাঁ, এটাই 10 বছর আগেরকার সেই ক্রাইম স্পট। জলের ট্যাঙ্কটাও কি হোস্টেল রিনোভেশনের সময় বদল করা হয়েছিল নাকি তারও আগে? না ম্যাডাম, এটা ওই ঘটনার পরপরই বদল করা হয়েছিল। আচ্ছা সিস্টার, আপনি কি পামেলার মৃত্যুর পর থেকে এখানে দায়িত্বে আছেন? ইয়েস, তাও ধরে রাখুন বছর 8 তো হয়েই গেল। ওই ঘটনা আমি খবরের কাগজ আর সেই সময়কার ভারপ্রাপ্ত সিস্টার জ্যানেটের কাছ থেকে শুনেছিলাম। সিস্টার জ্যানেট? হ্যাঁ, সিস্টার জ্যানেট হচ্ছেন ওই রয়ে যাওয়া দুজন সিস্টারের মধ্যে একজন। অপরজন ছিলেন সিস্টার বরিসন। আপনি হয়তো জানেন ওই ঘটনার পর অনেক সিস্টারই হোস্টেল ছেড়ে দিয়ে পালিয়ে গিয়েছিলেন। তাহলে যারা পালিয়ে গেছিলেন সেই সিস্টারদের নামগুলো কি পাওয়া যাবে?
আমার মনে হয় সেই নামের তালিকা কিংবা কতজন স্টাফ ছিল সব কিছুই সেই সময়কার কেস ডায়েরিতে উল্লেখ করা আছে ম্যাম। আমি জানি কি লেখা থাকতে পারে আর পারে না, তাও আপনাকে যেটুকু জিজ্ঞাসা করা হচ্ছে দয়া করে সেটুকু তথ্য আমাকে দিয়ে সাহায্য করুন। হোস্টেলের স্টাফ লিস্ট সহ 10 বছর আগে হোস্টেলে থাকা স্টুডেন্টদের লিস্ট সবকিছু সংগ্রহ করে স্বর্ণালী বাড়ি ফিরল। সেদিন আর থানায় যায়নি স্বর্ণালী। সেদিন রাতে আমি আর ওকে বিব্রত করিনি। একাধিক কাপ কফি এবং চারিদিকে ছড়িয়ে থাকা কাগজপত্রের ভিড়ে অনেক রাত অবধি ডুবে থাকলো স্বর্ণালী। এই সময়টা আমি ওকে একাই ছেড়ে দিই। রাতে ওর ফেভারিট চিকেন নুডলস বানিয়ে নিঃশব্দে টেবিলের ওপর রেখে এসেছিলাম। আমি জানি শত কাজের চাপেও এই খাবারটুকু ও ঠিক খেয়ে নেবে। কলেজ স্ট্রিট থেকে পরদিন আমি বিকেলের মধ্যেই বাড়ি ফিরে গেছিলাম। তাই একটু জিরিয়ে নিয়ে বসবার ঘরে মিউজিক সিস্টেমে রবীন্দ্রসঙ্গীত চালিয়ে শুনছিলাম। সাথে কফি কাপ হাতে রবি ঠাকুরের লেখা শেষের কবিতা উপন্যাসটি নিয়ে বসেছিলাম। এই উপন্যাসটি রবি ঠাকুর লিখেছেন বৃদ্ধ বয়সে। যদিও বা আমি শেষের কবিতা প্রথম পড়েছিলাম সেই স্কুল জীবনে। তখনকার শিশু মন এই লেখার গভীরতা হয়তো ঠাউর করতে পারেনি। তখন পড়ার শেষে আমার খুব মন খারাপ হয়েছিল। কেন রবি ঠাকুর এমন বিচ্ছেদ আনলেন? অমিত লাবণ্যর কি কারণে মিল হলো না? এই প্রশ্নগুলো বারবার মনকে ভারাক্রান্ত করে তুলেছিল। তাই হয়তো পরিণত বয়সে নতুন করে জীবনের মানে খুঁজে পাওয়ার আশায় আবার পড়তে শুরু করেছিলাম। তবে আর জীবনের অনেকগুলো ধাপ পেরিয়ে এসে অনুভব করতে পেরেছি বিচ্ছেদের মাঝেই যে লুকোনো থাকে মহামিলনের সুর। প্রেম, ভালোবাসা এগুলো কি নিছক সম্পর্কের বাঁধন? এটাই হয়তো লেখক জীবনে আমার এক অন্যতম উপলব্ধি। অন্যমনস্ক হয়ে বসেছিলাম। রাত 9টা নাগাদ সোনালি বাড়ি ফেরার পর চটকটা ভাঙল। ওর মুখ থেকে সমস্তটা শোনার পর উদ্গ্রীব হয়ে বসেছিলাম। আমি বললাম, দেখো সোনালি, আমার মনে হয় 10 বছর আগের কেস ডায়েরিটা তোমাকে আরো বেশ কয়েকবার চোখ বোলাতে হবে। কারণ 10 বছর আগের অনেক তথ্য প্রমাণ আজ আর তুমি খুঁজেও পাবে না। তাছাড়া 10 বছর সময়টা বড্ড বেশি সময়। সময়ের স্রোতে কত ঘটনার মানেই তো পাল্টে যায়। তার থেকে বড় কথা হলো, এই কেস আদতেই ধামাচাপা দেওয়ার পরিকল্পনা যদি কেউ করে থাকে তাহলে তথ্য প্রমাণ খুঁজে বের করার কাজটা সত্যিই বড্ড কঠিন হয়ে দাঁড়াবে। কেস অত সহজ নয় ভাস্কর, ভেতরে অনেক ঘোটালা আছে। স্বর্ণালী আমার কথা মতোই কাজ করল। সে রাতের খাবার শেষ করে স্টাডি টেবিলে রাখা কেস ডায়েরির ফাইলটা খুলে চোখ বোলাতে লাগল। পরদিন সকাল হতেই প্রথমে পার্ক স্ট্রিট থানা হয়ে স্বর্ণালী আবার পৌঁছে গেল রিপন স্ট্রিটের সেই লেডিস হোস্টেলে। সেদিন অবশ্য মিস্টার মার্গারেট অফিসে ছিলেন না। ওনার অনুপস্থিতিতে স্বর্ণালী এবং পার্ক স্ট্রিট থানার ওসি বিনয় মিশ্র বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করার মাঝেই একটা আশ্চর্যজনক তথ্য হাতে পেয়ে গেল। আরও স্পষ্ট করে বললে, ওই হোস্টেলের মহিলা কোষাধ্যক্ষ সিস্টার এলিজাবেথ, যিনি কিনা সদ্য জয়েন করেছেন, তার মুখ থেকেই ওরা শুনল এক সাংঘাতিক ঘটনা। ম্যাডাম, 10 বছর আগে এই হোস্টেলে আমি স্টুডেন্ট হিসেবে 3 তলার রুম নম্বর 304-এ থাকতাম। পামেলা ভার্গিস আমার খুব ভালো বন্ধু ছিল। ওই রাতে কি হয়েছিল সেটা আমার ঠিক জানা নেই, তবে একটা কথা বলতে পারি, কেউ ওকে খুন করেছিল। আর আমার সন্দেহ হয় সিস্টার রেবেকার উপর। সিস্টার রেবেকা? নামটা শুনে পার্ক স্ট্রিট থানার ওসি বিনয় মিশ্র এমন করল যেন মনে হয় উনি তার পূর্ব পরিচিত। স্বর্ণালী সেটা খেয়াল করেছিল। ও বলল, কি হলো বিনয়বাবু, আপনার কি কিছু বলার আছে? আসলে ম্যাডাম,
এই সিস্টার রেবেকা নামটা না আমি আগেও শুনেছি। যতদূর জানি 10 বছর আগে উনি এই হোস্টেলেরই প্রধান ছিলেন। সেই ঘটনার পর থেকে তাকেও আর খুঁজে পাওয়া যায়নি। সেই সঙ্গে আরও 2জন সিস্টার তার সঙ্গে নিখোঁজ হয়ে গিয়েছিলেন। হ্যাঁ ম্যাডাম, স্যার ঠিকই বলেছেন। আচ্ছা, বুঝলাম। আপনি একটা কথা বলুন, ছাত্র জীবনের পর আপনি এখানে আবার কিভাবে নিযুক্ত হলেন? প্রশ্নটা স্বর্ণালী সিস্টার এলিজাবেথের উদ্দেশ্যে ছুড়ে দিতেই সে বলল, কলেজ পাশ করার পর আমি বাঁকুড়ায় আমার গ্রামের বাড়ি ফিরে গিয়েছিলাম, কিন্তু সেখানে সেভাবে মন বসছিল না। তার ওপর বাড়ির সবাই আমাকে বিয়ে করার জন্য চাপ দিতে শুরু করলো, তাই বাড়ি ছেড়ে চেন্নাইয়ের মিশনে চলে যাই। কিন্তু ম্যাডাম। কিন্তু কি? নির্দ্বিধায় বলতে পারেন আমাকে সিস্টার এলিজাবেথ। আপনি যদি সব না বলেন, আপনার বন্ধু হয়তো কোনোদিনই বিচার পাবেন না। সিস্টার এলিজাবেথ নিজেকে সামলে নিতে একটু সময় নিলেন। তার চোখের কোণটা ভিজে উঠেছিল। তারপর ধীরে ধীরে এক অদ্ভুত ঘটনার কথা শুনিয়েছিলেন। চেন্নাইতে আমার সঙ্গে এক ভয়াবহ ঘটনা ঘটেছিল ম্যাডাম। সেখানে আমি ক্যাথলিক মিশন স্কুলে কাজ করতাম। ওই শহরে কয়েক বছর কাটানোর পর একদিন এমন একটা ঘটনা ঘটে যা দেখে আমার মাথা ঘুরে গিয়েছিল। একদিন রাতের দিকে চেন্নাইয়ের এক নির্জন রাস্তায় সিস্টার রেবেকাকে আমি দেখতে পাই। বার্ধক্যের কারণে তিনি আমাকে চিনতে না পারলেও আমি তাকে চিনেছিলাম, আর তারপর তার পিছুও নিয়েছিলাম। সামনে রাখা গ্লাসের জলে নিজের ঠোঁটটা সাময়িক ভিজিয়ে নিয়ে সে আরো জানালো, পিছু নিয়ে আমি পৌঁছে যাই লয়েলস কলোনির একটা বিল্ডিংয়ের সামনে। খুব নির্জন ছিল জায়গাটা। খানিকটা দূর থেকে আমি বাইরে দরজার দিকে নজর রাখতে থাকি, আর খানিকক্ষণ পর বাইরের দরজাটা খুলে যায় এবং বারান্দায় বেরিয়ে আসেন আরও 2জন নারী মূর্তি। খানিকক্ষণের জন্য আমি আমার নিজের চোখকে বিশ্বাসই করতে পারছিলাম না ম্যাডাম। সিস্টার এলিজাবেথ কিছুটা থামলেন। স্বর্ণালী তার হাতটা নিজের দুহাতের তেলের মধ্যে নিয়ে বলল, আপনি ভয় পাবেন না প্লিজ। ওই 2জন কারা ছিলেন? হ্যাঁ ম্যাডাম, আমি ওনাদের চিনি। ওনারা ছিলেন সিস্টার অলিভিয়া আর সুনিতা। ওনারা 2জনেও এই ঘটনার পর হোস্টেল ছেড়ে পালিয়ে গিয়েছিলেন। কিন্তু সব থেকে আশ্চর্য হয়েছিলাম সিস্টার অলিভিয়াকে দেখে। দূর থেকে দেখেছিলাম এটা ঠিক, কিন্তু আমার মনে হয়েছিল সে প্রেগনেন্ট। আর তখনই আমি মনে মনে ঠিক করে ফেলেছিলাম যে আমি কলকাতায় ফিরব আর পামেলার ঘটনাটা আমি নিজেই তদন্ত করব। সিস্টার এলিজাবেথের কথা শুনে স্বর্ণালী বলে উঠল, 1 মিনিট, সিস্টার অলিভিয়া পোয়াতি মানে প্রেগন্যান্ট? এটা কিভাবে সম্ভব? হ্যাঁ ম্যাডাম, আপনি ঠিকই শুনেছেন। সিস্টার অলিভিয়াকে দেখে আমার প্রেগনেন্সি মনে হয়েছিল। আমিও খানিকক্ষণের জন্য চিন্তা শক্তি হারিয়ে ফেলেছিলাম, কারণ একজন সিস্টার যে নিজের পুরো জীবন প্রভু যিশুর সেবায় উৎসর্গ করেন, সংসার বৈবাহিক সম্পর্কের মধ্যে কখনোই থাকতে পারেন না, তার পক্ষে প্রেগনেন্ট হওয়ার বিষয়টা সত্যি আশ্চর্য লাগার কথা। সবই তো বুঝলাম সিস্টার, কিন্তু পামেলা ভার্গিসের মৃত্যুর সঙ্গে সিস্টার অলিভিয়ার পোয়াতি হওয়ার ঘটনার কি সম্পর্ক? জানি না ম্যাডাম, সেটা খুঁজতেই তো কলকাতায় এসেছিলাম। কিছু কি জানতে পেরেছিলেন? না ম্যাডাম, তবে এটুকু বুঝেছিলাম যে এই ঘটনার কথা সিস্টার রেবেকা এবং সিস্টার সুনিতা নিশ্চয়ই 2জনেই ওরা জানতেন। ওনারা এখানকার সব থেকে বয়স্ক সিস্টার ছিলেন। আচ্ছা, চেন্নাইতে ওদের সবাইকে হাতের সামনে পেয়েও আপনি তাদের কিছু জিজ্ঞাসা করলেন না কেন? কে বলেছে ম্যাডাম যে জিজ্ঞাসা করিনি? আমি সামনে এগিয়ে গিয়েছিলাম
আর ওদের মুখের ওপর সিস্টার অলিভিয়ার পোয়াতি হওয়ার ব্যাপারটাও জিজ্ঞেস করেছিলাম, এবং এর সঙ্গে পামেলার মৃত্যুর কোনো যোগ আছে কিনা সেটাও জিজ্ঞেস করেছিলাম। আরও বলেছিলাম পুলিশের কাছে সব জানিয়ে দেব যে তারা এত বছর ধরে ওখানে আত্মগোপন করে রয়েছে। কিন্তু পেছন থেকে হঠাৎ একটা আঘাত, আর তারপরেই চোখের সামনে সব কিছু এক ঝটকায় অন্ধকার হয়ে গিয়েছিল। কথাটা বলতে বলতে সিস্টার এলিজাবেথ কাঁপতে লাগলেন। কিছুক্ষণ চুপ করে তারপর বললেন, তারপর যখন চোখ খুললাম দেখি মেরিনা বিচে পড়ে আছি। লয়েডস কলোনিতে তারপর বেশ কয়েকবার গেছি, কিন্তু তাদের মধ্যে কাউকে আমি আর সেখানে খুঁজে পাইনি। তবে ম্যাডাম, এটুকু আমি বলতে পারি যে ওদের জীবনযাপন ততদিনে অনেকটাই বদলে গিয়েছিল। সোনালি যখন আমাকে সিস্টার এলিজাবেথের কথাগুলো বলছিল, আমি একেবারে বাকরুদ্ধ হয়ে গেছিলাম। সত্যি বাস্তব জীবনে এমনও হয়। সব শোনার পর আমি বললাম, আমার মনে হয় সোনালি, এমন কেউ এর পিছনে অবশ্যই আছে যে কিনা ওই সিস্টারদের সাহায্য করছে। হয়তো চেন্নাইতে গিয়ে ক্রমাগতভাবে বছরের পর বছর তাদের উপরে নজর রাখছে। তুমি ভুল কিছু বলনি ভাস্কর, আমারও তাই মনে হচ্ছে। তবে সিস্টার অলিভিয়ার বিষয়টা বেশ ইন্টারেস্টিং। হ্যাঁ, ইন্টারেস্টিং তো বটেই, কারণ একজন সিস্টারের পক্ষে এমন সম্পর্ক রাখা এবং শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়া একেবারেই নিষিদ্ধ। আর এখানেই আমার মনে প্রশ্ন জাগে, এই নিয়েই মূল ঘটনাটা ঘটেনি তো? মানে? জানি না সোনালি, তবে সিস্টার অলিভিয়া যে পুরনো ইকুয়েশনটায় একটা বড় ভূমিকা পালন করছে তা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। তদন্তের প্রায় 1 সপ্তাহ কেটে গেল। পুলিশ ডিপার্টমেন্টের বিশেষ দল এই তদন্তে একেবারে ডুবে গেলেও কেসের কিনারা করতে তারা এখনো সক্ষম নয়। এদিকে ফের একবার মিডিয়াতে রিপন স্ট্রিটের লেডিস হোস্টেলের শিক্ষানবিশ পামেলা ভার্গিসের মৃত্যুর ঘটনাটা আলো এলো। ফলে পুলিশ প্রশাসন সহ আমাদের রাজ্য সরকার বেশ বেকায়দায় পড়ল। শুরু হলো ইঁদুর দৌড়ের খেলা। ডিপার্টমেন্টের ওপর মহল থেকে একেবারে নিচুতলার কর্মীরা সিঁড়ির এক একটা ধাপের মতো তদন্তের চাপও সেই ধাপ বজায় রেখেই নিজের পদচালনা বজায় রাখল। আর বলাই বাহুল্য, ইনভেস্টিগেটিং অফিসার হিসেবে সেই সব রকম চাপ চুম্বকের মতো আকর্ষণ করেছিল দারোগা স্বর্ণালী পাল চৌধুরীকে। তাই স্বামী হিসাবে ওর হাতটা শক্ত করে ধরেছিলাম। সেদিন এসপি অমিতাভ স্যারের সঙ্গে কিছু আলোচনার স্বার্থে স্বর্ণালী লালবাজার পৌঁছালো। ওনার যা যা মনে জিজ্ঞাসা ছিল সবই যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা সে করল ঠিকই, কিন্তু তাও স্বর্ণালীকে সেই সময় বড্ড অন্যমনস্ক লাগছিল। আমার অনুমান ও নিশ্চয়ই কেসটা নিয়ে নিজের উপর অহেতুক একটু বেশি চাপ নিয়ে ফেলেছে, কিংবা হয়তো মনে কোনো রহস্য সমাধানের এক জটিল ফন্দি রচনা করছিল। লালবাজার থেকে বেরিয়ে স্বর্ণালী পার্কস্ট্রিট থানার উদ্দেশ্যে রওনা দিল। সঙ্গে ছিল কনস্টেবল অমিত। আসলে পার্কস্ট্রিট থানার ওসি বিনয় মিশ্রর তলবে রাজু তখন থানায় এসে পৌঁছেছে। ওই রাতে বাড়ি ফেরার পরও লক্ষ্য করেছিলাম স্বর্ণালী বেশ কিছুটা আপন ভাবনায় মগ্ন ছিল। এই বিষয়ে ওকে জিজ্ঞাসা করতে উত্তর এলো অপর দিক থেকে। ভাস্কর, অমিতাভ স্যার বলছিলেন আমি হয়তো এবার একটু বেশি ঝুঁকি নিয়ে ফেলেছি। 10 বছর আগের ঘটনা মাটি খুঁড়ে বের করা সহজ ব্যাপার নয়, যদি না কেউ স্বেচ্ছায় সাহায্যের হাত বাড়িয়ে না দেয়। কেন? রাজু তো প্রথমেই স্বেচ্ছায় এগিয়ে এসেছিল। ওর জন্যই তো এই চাপা পড়ে থাকা কেসটা আজ প্রকাশ্যে এসেছে। ভুল কিছু বলনি তুমি, কিন্তু ভাস্কর, স্রেফ এদের কথায় তো আর মূল অপরাধী বেরিয়ে আসবে না। তাকে কিভাবে খুঁজে বের করব? আচ্ছা, তোমরা চেন্নাইয়ের লয়েডস কলোনিতে একবার খোঁজ নিয়ে দেখতে পারো তো, যদি ওখান থেকে কোনো খবর জোগাড় হয়। এই আর কি। প্রশ্নের উত্তরটা যেন ওর মুখে একেবারে তৈরি ছিল। স্বর্ণালী বলে উঠল, নেওয়া হয়েছে ভাস্কর, কোনো লাভ হয়নি। তারা কেউই এখন আর সেখানে থাকে না। তবে আরও একটা বিষয় সামনে এসেছে।
কি স্বর্ণালী? জানতে পেরেছি যে ওই জায়গায় 3 জন নয়, থাকতেন মোট 4 জন। 3 জন সিস্টারদের সঙ্গে নাকি একজন পুরুষও ওখানে থাকতেন, কিন্তু কে কি তার পরিচয় তা জানা যায়নি এখনো। বলাই বাহুল্য, যে পরিচয় ওখানে থাকতেন সবই ভুয়ো। কথাটা শুনে আমি চমকে উঠেছিলাম। হ্যাঁ, 3 জন মহিলার সঙ্গে একজন পুরুষ ব্যক্তির ওখানে থাকার বিষয়টা কেমন যেন অন্যরকম লাগলো শুনতে। আসলে আমাদের সমাজ যে এখনো ততটাও উন্নতিশীল হয়নি। পরে এই নিয়ে অবশ্য স্বর্ণালী আর আমার ধারণার সংশোধন ঘটিয়ে জানিয়েছিল যে এই বিল্ডিংয়ের 2টি কামরা নিয়ে তারা থাকত। আমার মনে হয় পুরুষ ব্যক্তিটি সেবার সিস্টার এলিজাবেথের মাথায় পিছন থেকে আঘাত করেছিল, যার কারণে তার আর বাকি বিষয়টা জানা সম্ভবপর হয়নি। হতে পারে, বাট কোনো প্রমাণ নেই। আজ রাজুকে ফের একবার জিজ্ঞাসাবাদ করতে পার্ক স্ট্রিট থানায় ডাকা হয়েছিল। আমরা যে কিভাবে এই বিষয়টা এড়িয়ে গেছিলাম, সত্যি এখন ভাবলে নিজের ওপর বিরক্তি লাগছে। সামনের টেবিলে ডান হাতের মুঠো বন্ধ করে জোরে আঘাত করল স্বর্ণালী। ওকে এমনভাবে বিরক্ত প্রকাশ করতে আমি অন্তত আগে কখনো দেখিনি। তাই জিজ্ঞাসা করলাম, কোন বিষয়ে স্বর্ণালী? 10 বছর আগে লেডিস হোস্টেলে নিখোঁজ হয়ে যাওয়া দারোয়ান শম্ভুর কথা। সে কিন্তু এখনো বেপাত্তা। পরদিন সকালে রাজুর দেওয়া তথ্য অনুযায়ী আবারও হোস্টেলে গিয়ে পুরনো রেজিস্টার ঘেটে শম্ভুনাথ সাউদের ঠিকানা জোগাড় করল স্বর্ণালী। পার্ক স্ট্রিট থানার ওসি বিনয় মিশ্রকে সঙ্গে নিয়ে পৌঁছে গেল খিদিরপুরের এক অখ্যাত বস্তিতে। কিন্তু সেখানে গিয়ে ওদের হতাশ হতে হলো, কারণ আশেপাশের লোকেরা ওদের জানালো যে শম্ভুনাথ সাউ 2 বছর আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছে এবং ওর মৃত্যুর পর ওর ভাইয়ের পরিবার সেই বস্তি ছেড়ে অন্যত্র চলে যায়। এক স্থানীয় বৃদ্ধ এই বিষয়ে আরো জানালো, আপনারা এই মৌলালির দিকে খোঁজ করতে পারেন। ওর ভাইয়ের নাম টিঙ্কু সাউ। শুনেছিলাম ওরা ওদিকেই থাকে। টিঙ্কু এনআরএস হাসপাতালে ঝাড়ুদারের কাজ করে। কথাটা শোনার পর স্বর্ণালীরা আর দেরি করতে চায়নি। এনআরএস মেডিকেল কলেজে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে টিঙ্কু সাউয়ের ঠিকানা জোগাড় করাটা খুব একটা কঠিন কাজ ছিল না। ওরা পৌঁছে যায় মৌলালির হজরত মৌলালি শাহ দরগার নিকট সেই অনামী সরু গোলের ভেতর অবস্থিত টালির এক কামরা ঘরটায়। হ্যাঁ, ওটাই টিঙ্কু সাউ ওরফে শম্ভুনাথ সাউয়ের ভাইয়ের বর্তমান বাসস্থান। পুলিশের হঠাৎ আগমন সবার কাছেই বিচলিত হওয়ার মতো বিষয়। টিঙ্কু সাউ ও তার স্ত্রীও ব্যতিক্রম ছিলেন না। আগে ম্যাডাম, আপনারা এখানে কি হয়েছে ম্যাডাম? টিঙ্কু সোনালীকে জিজ্ঞাসা করতেই ওর উত্তর ছিল, আমাদের কিছু প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। তার আগে টিঙ্কু কোথায় আছে, ওকে একটু ডেকে দাও। কাঁপা গলায় টিঙ্কু তখন বলে উঠল, আগে ম্যাডাম, আমি টিঙ্কু। মানে কি প্রশ্নের উত্তর চান? আমি কিছু করিনি ম্যাডাম। সোনালী কিছু বলার আগেই টিঙ্কুর স্ত্রী রেণুকা একেবারে হাউমাউ করে কাঁদতে লাগলো। কান্না দেখে পার্ক স্ট্রিট থানার ওসি বিনয় মিশ্র বিরক্ত হয়ে বলে উঠলেন, আরে ওইভাবে কাঁদছো কেন? তোমার বরকে গ্রেফতার করতে আসিনি আমরা। সামান্য কিছু প্রশ্নের উত্তর দিলেই আমরা চলে যাব। এবার চুপ কর তো। এর মাঝেই স্বর্ণালী ইশারায় ওসি বিনয় মিশ্রকে কি যেন বলল এবং সেই ইশারা মতো বিনয় মিশ্র নিজের ফোনটা পকেট থেকে বের করে রেকর্ডারটা অন করে দিল। স্বর্ণালী এরপর টিঙ্কুর দিকে তাকিয়ে প্রশ্ন করতে লাগলো, আচ্ছা টিঙ্কু, সত্যি বলো তো, তোমার দাদা মানে শম্ভুনাথ সাউ কবে আর কিভাবে মারা গেল? ম্যাডাম, এই দাদা মারা গেছে সে তো প্রায় 2 বছর আগে ম্যাডাম। ওর ক্যান্সার হয়েছিল। আমাদের তো অত টাকা পয়সা নেই,
তাই সেরকম চিকিৎসা করাতে পারিনি। শম্ভুনাথ সাউ মারা যাওয়ার আগে কোথায় কাজ করতো জানো? হ্যাঁ জানি তো, দাদা বরাবর দারোয়ানের কাজ করতো। এই মারা যাওয়ার আগে একটা ব্যাংকে দারোয়ানের কাজ করতো। কিন্তু আপনি দাদার বিষয়ে জিজ্ঞাসা করছেন কেন ম্যাডাম? এই কিছু কি হয়েছে? তার আগে দাদা কোথায় কাজ করতো জানো কিছু? অবান্তর প্রশ্নগুলোকে উপেক্ষা করে গম্ভীর গলাতে স্বর্ণালী বলল। প্রশ্নটা শোনার পর টিঙ্কুর হাবভাব এমন ছিল যেন দেখে মনে হবে সেই প্রশ্নটার জন্যই হয়তো এতদিন ধরে অপেক্ষায় ছিল। এই বিষয়ে ও বলতে লাগলো, ম্যাডাম, আমার দাদা রিপন স্ট্রিটে ওই লেডিস হোস্টেলে দারোয়ান ছিল। 10 বছর আগে সেখানে এক দিদিমণি মারা গিয়েছিলেন। কিন্তু ওই ঘটনার পর হঠাৎই একদিন চাকরি বাকরি ছেড়ে দিয়েছিল। তারপর অনেক দিন ওর কোনো খোঁজ পাইনি। তারপর হঠাৎ পরের বছর পুজোর সময় বাড়ি আসে। আমাকে একটা দামি জামা কিনে দিল আর রেণুকাকে জামদানি শাড়ি দিল। আমি তো অবাক হয়ে গেছিলাম, এত টাকা সে পেল কোথায়? কিন্তু কদিন পর আবার বাড়ি ছেড়ে চলে গেল। তাই নাকি? তারপরে ওই বছর খানিক আগে বাড়ি ফিরে আসে। ব্যাংকের দারোয়ানের কাজটা নিল। বাড়িতে তেমন কথাবার্তা বলতো না, কিন্তু খুব মদ খেত। তারপর তো ওই ক্যান্সারে চলে গেল। আমি জানি ম্যাডাম, আপনারা ওই হোস্টেলের দিদিমণি মার্ডার কেসের জন্য এখানে এসেছেন, তাই না? এই মার্ডার শব্দটা শুনে ওসি বিনয় মিশ্র সঙ্গে সঙ্গে বলে উঠল, এই মরকট, মার্ডার মানে? তুই কি করে জানলি ওটা মার্ডার? হঠাৎ জালে পড়া মাছের মতোই ছটফট করে উঠল টিঙ্কু। তার চঞ্চল চোখের চাউনি কারো নজর এড়ায়নি। সে আমতা আমতা করে বলল, আগে স্যার, মানে আমার দাদা আমাকে বলেছিল ওটা নাকি মার্ডার। কিন্তু তোর দাদা কিভাবে জানলো? স্যার, আমি জানি না স্যার, ছেড়ে দিন আমাকে, আমি কিছু চাই না স্যার, আমি কিছু চাই না, আমি কিছু চাই না স্যার। ম্যাডাম, এই বেটাও নির্ঘাত অনেক কিছুই জানে। এখন পুলিশের সামনে পড়ে স্বীকার করছে না, থানায় গিয়ে দুঘা দিলেই মুখে বুলি ফুটে উঠবে। সত্যি বলছি স্যার, স্যার আমি কিছু জানি না স্যার, আমি গরিব মানুষ, আমাকে ছেড়ে দিন স্যার, আমাকে ছেড়ে দিন, আমি কিছু জানি না স্যার। অনেক ধমকি আর হুমকিতেও যখন বরফ গলল না, তখন স্বর্ণালী বলল, ছেড়ে দিন বিনয়বাবু, চলে আসুন। ওসি বিনয় মিশ্র খানিকটা অনিচ্ছা নিয়েই বেরিয়ে এলেন। বাড়ি থেকে বেরিয়ে গাড়ি অব্দি যেতে যেতে তিনি বললেন, ম্যাডাম, আপনি এটা মোটেই ঠিক করলেন না। এই টিঙ্কুকে ছেড়ে দেওয়াটা একেবারেই ঠিক হলো না। আপনাকে কে বলল ছেড়ে দিয়েছি? মানে? টিঙ্কু আর ওর স্ত্রী বারবার বলেছিল, মনে আছে, আমরা গরিব, আমরা গরিব। হ্যাঁ ম্যাডাম, কিন্তু কেন? টিঙ্কুর গলার সোনার চেনটা খেয়াল করেছেন? কোন গরিব মানুষের গলায় ওরকম সোনার চেন থাকে বলুন দেখি? বিনয় মিশ্রর অবাক হওয়ার আরো অনেক কিছুই বাকি ছিল। এর পরের কথাগুলো স্বর্ণালী গাড়িতে উঠে বলল, শুনুন বিনয়বাবু, আমি খোঁজ নিয়ে জেনে নিয়েছি, টিঙ্কু হাসপাতালে ঝাড়ুদারের কাজ করে মাসে 6,000 টাকা মাইনে পায়। কিন্তু আমার কেমন জানি মনে হচ্ছে টিঙ্কু খানিকটা ইচ্ছা করেই গরিব সেজে রয়েছে। কি বলছেন ম্যাডাম? শুনুন, এই টিঙ্কু সম্পর্কে খোঁজ খবর নিন, আর হ্যাঁ, যা করবেন চুপচাপ করবেন, ও যাতে টের না পায়। সেদিন রাতে বাড়ি ফিরতে স্বর্ণালীর একটু লেট হয়েছিল। কেসের প্রেশারটা খানিকটা লাঘব হলো যখন দেখলো আমি ওর জন্য নিজের হাতে ফ্রাইড রাইস আর কষা মাংস রেঁধেছি। এই খাবারটা ওর খুবই পছন্দের।
অনেকদিন পর আবারও স্ত্রীর জন্য রাঁধলাম। রাঁধুনি মাসিকে আজ ছুটি দিয়ে দিয়েছিলাম। এতে আমার একটু খাটুনি পড়েছে, কিন্তু স্বর্ণালীর জন্য মাঝে মাঝে রান্না করাটা আমার চিরকালের এক অন্যরকম ভালো লাগার বিষয়। সেই পছন্দের খাবার স্বর্ণালী আর আমি একসঙ্গে বসে একেবারে চিটিপুটে খেয়েছিলাম। আসলে মধ্যবিত্ত বাঙালি পরিবারে প্রকৃত ভালোবাসা এমনই হওয়া উচিত। পরদিন সকালটা হয়েছিল অন্যভাবে। ঝিরিঝিরি বৃষ্টির মিষ্ট ধারা তিলোত্তমার বুকে যেন অতি যত্নে চুম্বন এঁকে দিচ্ছে। এই অলস মেজাজটা বড্ড নাছোড় বান্দা। নিদ্রাদেবী যেন তখনও আমাকে ছেড়ে যেতে অনিচ্ছুক। এই শহরের চারিদিকে এত হতাশা, এত হাতছানি, না পাওয়ার বোবা টানেলের অলিগলিতেই এখন আমাদের প্রতিদিনের দিন যাপন। একটা ভালো না লাগার মন কেমনের সুর যেন অক্টোপাসের মতো আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছে প্রতিটা মুহূর্ত। তবুও তার মধ্যে আজ সকালে কে যেন ফিসফিসিয়ে বলে উঠল, আর ঘুমাস না রে ছেলে, বাইরে তাকিয়ে দেখ একবার। তবু আমাদের 2 কামরার ছোট্ট ফ্ল্যাটখানা যেন এক স্বপ্নের দেশ। চোখের পাতায় আছড়ে পড়া ঘুমের আবেশটা কাটিয়ে তাকালাম। আমার বাহুযুগলে স্বর্ণালীর কোমল মুখখানা দেখে মনে হলো পদ্ম পাতার ওপর সাদা টলমল জলকণা, তুমি হীরকের ন্যায় ঝলমল। ঘুম থেকে উঠে দেখি ঘড়িতে তখন বাজে সকাল 8টা। স্বর্ণালী খানিকক্ষণ আগেই উঠে গেছিল। ততক্ষণে ও ব্রেকফাস্ট রেডি করে বেরোনোর জন্য তোড়জোড় করছে। মিডিয়ার সৌজন্যে এই কেসের খবর মন্ত্রী মহল অবধি পৌঁছে গিয়েছে, যার কারণে আজ আবার ওকে লালবাজারে আলোচনার জন্য ডেকে পাঠিয়েছে এসপি অমিতাভ স্যার। লালবাজার পৌঁছে অমিতাভ স্যারের মুখ চোখ দেখে স্বর্ণালীর সত্যি করুণা হয়েছিল। মানুষটা নির্দ্বিধায় এত কেস সামলেছে, কিন্তু এই কেসটা রিওপেন হওয়ার পর থেকেই ওনাকে কেমন যেন নার্ভাস দেখাচ্ছে। কি যে করবো স্বর্ণালী, বেশি কিছু জিজ্ঞাসা করলেই তো তুমি বলবে যে প্রশ্ন করে অহেতুক সময় নষ্ট করছি। আর ওদিকে মিডিয়ায় যেভাবে প্রচার হচ্ছে তাতে হায়ার অথরিটি পারলে আমার গলা টিপে ধরবে, কথায় কথায় জবাব দিয়ে চাইছে। এই একটা রিওপেন করা কেস সত্যি আমাকে বেকায়দায় ফেলে দিয়েছে। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, এই কেসটা দ্রুত ক্লোজ করতে না পারলে তোমার সঙ্গে আমার কপালে দুঃখ আছে। এখন বলো, আমি যাব কোথায়? স্যার, কেসটা বেশ ঘোরালো। আমি আমার বেস্টটা দিয়েই চেষ্টা করছি। স্যার প্লিজ, আপনি নিশ্চয়ই বুঝবেন আমাদের একটু ধৈর্য ধরতেই হবে স্যার। তাছাড়া আমি যখন কেসটা হাতে নিয়েছি এর সমাধান আমি করেই ছাড়ব। কেসটা যেন আমার চোখে চোখ রেখে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। সবই বুঝলাম স্বর্ণালী, কিন্তু সময়েরই তো অভাব। যাই হোক, আগামীকাল হায়ার অফিসিয়ালদের একটা মিটিং আছে, সেখানে বেশ কয়েকজন গণ্যমান্য ব্যক্তি উপস্থিত থাকবেন। আমি কনফার্ম সেখানে এই কেসের ব্যাপারটা উঠবেই। আমি চাই আমার সঙ্গে তুমিও প্রেজেন্ট থাকো। আফটার অল, ইউ আর দ্য ইনভেস্টিগেটিং অফিসার। নিশ্চয়ই স্যার। অনেকক্ষণ ধরেই একটা কল আসছিল স্বর্ণালীর ফোনে। শেষ পর্যন্ত কলটাও ধরল। অপর প্রান্ত থেকে ওসি বিনয় মিশ্রর কণ্ঠস্বর ভেসে এলো। সে বলল, ম্যাডাম, আপনি এক্ষুনি একবার পার্ক স্ট্রিট থানায় আসতে পারবেন? কিন্তু কেন? ম্যাডাম, আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। আহা, বাজে ঠাট্টা বন্ধ করে আসল কথাটা বলুন। আসলে ম্যাডাম, একটু আগে একজন ব্যক্তিকে থানায় ধরে এনেছি। আমার বিশ্বাস সে রিপন স্ট্রিট কেসের ব্যাপারে লোকটা অনেক কিছুই জানে। বাকি কথা না হয় থানাতেই হবে। ম্যাডাম, আপনি চলে আসুন। কথাটা শুনে স্বাভাবিকভাবেই একটু অবাক হয়েছিল স্বর্ণালী। কথা না বাড়িয়ে থানার উদ্দেশ্যে বেরিয়ে গেল। শহরের বুকে ছোট গাড়ির সংখ্যা এত বেড়ে গেছে যে দিন দিন মানুষের চলাফেরা করা
যেন দুর্বিষহ হয়ে উঠেছে। ট্রাফিক জ্যাম কোনো মতে পেরিয়ে যখন সোনালী থানায় ঢুকল, তখন ওসি বিনয় মিশ্র একগাল হাসি নিয়ে বিজয় গর্বে উচ্ছ্বসিত। সোনালীকে দেখেই তিনি বলে বসলেন, ম্যাডাম, এই যে ইনি সেই ব্যক্তি, নাম অনিল গুহ। ইনি কে? ম্যাডাম, সেটা বরং আপনি ওর মুখেই শুনে নিন। নাও ভাই, ম্যাডামকে সব কিছু খুলে বলো। সেই অজ্ঞাত ব্যক্তি তখন বলতে লাগলো, ম্যাডাম, আমি অনিল গুহ, পেশায় পান বিক্রেতা। আমার রিপন স্ট্রিটে একটা পানের দোকান আছে। আমি কিছু করিনি ম্যাডাম, এই বাবু আমাকে জোর করে ধরে এনেছেন। বিনয় মিশ্র বেশ খাপ্পা হয়ে উঠলেন। রাগে তার গোফের এক কোণ তীর তীর করে কাঁপছিল। সে বেশ রেগে মেগে বলে উঠল, মারবো এক চাটি। তোর সঙ্গে আমার কি কথা হলো? ম্যাডাম, এই বেটা রিপন স্ট্রিটের ওই লেডিস হোস্টেলের সামনের রাস্তাটায় পান বিক্রি করে। প্রায় 15 বছর ধরে ওখানেই দোকান চালাচ্ছে। প্রায় ভোর রাত অবধি বেটার দোকান খোলা রাখে। অনেকদিন ধরেই আমার কাছে খবর ছিল যে এই বেটা রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে গাঁজাও বিক্রি করে। আজকে একদম হাতে নাতে ধরেছি বেটাকে। না না ম্যাডাম, বিশ্বাস করুন, এইসব ছেড়ে দেব, ভুল করে ফেলেছি। চুপ! আহা বিনয়বাবু, আমাকে এতদূর ডেকে এনে কি আপনি গাঁজা বিক্রির কেস শোনাবেন ভেবেছেন? এসবের মানে কি? না না ম্যাডাম, আমি অকারণে আপনাকে ডাকিনি। পাক্কা খবর আছে। এই অনিল গুহই হয়তো আমাদের সাক্ষী হতে পারে। কিসের সাক্ষী? সেটা আপনি ওর মুখ থেকেই শুনে নিন। এই বল, ম্যাডামকে সব খুলে বল। এরপর অনিল গুহ যা বলল সেটা পুরো কেসের মানচিত্রটাই বদলে দিয়েছিল। ম্যাডাম, এই রিপন স্ট্রিটের ওপর প্রায় 15 বছরের দোকান আমার। অনেক রাত অবধি দোকান খোলা থাকে আমার। আজ থেকে 10 বছর আগেও সেই রাতে ওই দোকানটা খোলা রেখেছিলাম, কিন্তু করতেন না থাকায় ঝাপটা অর্ধেক বন্ধ করে বসে ঝিমোচ্ছিলাম। হঠাৎ দেখলাম একটা লাল রঙের মারুতি গাড়ি হোস্টেলের বাইরে এসে দাঁড়ালো। গাড়িটা বেশ অনেকক্ষণই হোস্টেলের বাইরে দাঁড়িয়েছিল। তারপর গাড়ির পিছনের দরজা খুলে এক বাবু নামলো আর হোস্টেলের ভিতর ঢুকে গেল। কি? লেডিস হোস্টেলে পুরুষ মানুষ ঢুকেছিল? তাও আবার অত রাতে? দারোয়ান আটকায়নি? না ম্যাডাম, এই দারোয়ানি তো দরজা খুলে দিয়েছিল। প্রায় আধ ঘন্টা পর আবার বেরিয়ে এসেছিল, কিন্তু এই বেরোনোর সময় ওনার সঙ্গে কয়েকজন বোরখা পরা মহিলাও ছিল। লোকটার মুখ দেখতে পাওনি? না ম্যাডাম, রাতের অন্ধকারে অত দূর থেকে স্পষ্টভাবে কিছু দেখা যাচ্ছিল না। তার উপর অর্ধেক বন্ধ করা দোকানে চাপের ফাঁক দিয়ে দেখছিলাম আমি। নেশা টেশা করে ভুল দেখনি তো? না না ম্যাডাম, আমি ওসব করি না ম্যাডাম, শুধু মাঝে মাঝে একটু বিড়ি খাই। স্বর্ণালী খানিকক্ষণ চুপ থেকে অনিলকে প্রশ্ন করল, তুমি এত বছর পর এসব বলছো কেন? এতদিন চুপ করে কেন ছিলে? পুলিশের ঝামেলায় কে পড়তে চায় ম্যাডাম, তাই আমি চুপচাপ ছিলাম। ওইসব বাজে কথা ম্যাডাম। পুলিশের কাছে গেলে যদি নিজেরাই ধরা পড়ে যায়। বেটাকে অনেক দিন ধরেই চোখে চোখে রেখেছিলাম। তারপর রাতের বেলায় গাঁজা বিক্রি করতে গিয়ে আমার হাতে ধরা পড়লো, তাই এখন সব গড়গড় করে বলে দিয়েছে। স্যার, আপনি কিন্তু বলেছিলেন সব বললে আপনি গাজার কেস দেবেন না। আমি কিন্তু আপনাকে ভরসা করেছিলাম স্যার। যা যা বললেই সব যদি সত্যি হয় তাহলে আমি ভেবে দেখতে পারি। একই স্যার, এসব কি বলছেন? আমি সত্যি বলছি, বিশ্বাস করেন স্যার। চোর পুলিশের বচসা আরও খানিকক্ষণ চলছিল, কিন্তু স্বর্ণালীর মন সেদিকে ছিল না। গভীর চিন্তায় মগ্ন হয়েছিল ওর মন। স্বর্ণালী বোধহয় এমন কিছুর জন্যই অধীর অপেক্ষায় ছিল। অস্পষ্ট হলেও একটা সম্ভাবনা মনের ভিতর ধীরে ধীরে দানা বাঁধতে শুরু করেছে। আগে সিস্টার এলিজাবেথের কাছ থেকে পাওয়া তথ্য এবং আজকের এই কথায় উঠে আসা ওই কয়েকজন বোরকা পরা মহিলা আদতে কি সেই 3জন সিস্টার?
কলকাতা শহরের এই পাপ চেন্নাইয়ের অজানা গলিপথে আত্মগোপন করেনি তো? সিস্টার রেবেকা, অলিভিয়া আর সুনিতা এবং তাদের সঙ্গে এই অজ্ঞাত পুরুষ মানুষটি, সেই কি আজকের গল্পের লাল মারুতি গাড়ি করে আসা বাবু? অর্থাৎ মূল অপরাধীকে চিহ্নিত করতে গেলে জানতে হবে এই বাবুটির আসল পরিচয়। সেদিন স্বর্ণালী বাড়ি ফিরল না। লালবাজারের আর্কাইভ ঘেটে পুরনো ফাইল এবং 10 বছর আগেকার কেস ফাইলের সঙ্গে বর্তমান কেসের বিশ্লেষণে কাটিয়ে দিল গোটা রাত। ভোরের দিকে বাড়ি ঢুকে আমাকে যখন সব কথা বলল, আমি রীতিমতো হতবাক। ধীরে ধীরে এই কেসে এমন সব বিষয় উঠে আসছে যা আমার মতো সাধারণ মানুষকে হতবাক করে দেওয়ার জন্য যথেষ্ট। তা এখন কি করবে বলে ভাবছো স্বর্ণালী? ভাস্কর, মৌচাকে ঢিল ছোড়া সহজ, কিন্তু তারপর যেটা ঘটবে তার জন্য নিজেকে প্রস্তুত রাখাটা অত সহজ নয়। তাই প্রস্তুতি না নিয়ে ঢিল ছোড়া একেবারেই মূর্খামির কাজ। আমার হতবাক চাউনিটা হয়তো ওর চোখ এড়ায়নি। স্বর্ণালী আবার বলল, আজ থেকে 10 বছর আগে লেডিস হোস্টেলের ওই ঘটনাটার ঠিক 1 সপ্তাহর মাথায় আরেকটি কেস হয়েছিল। কিসের কেস? একটা অ্যাক্সিডেন্টের কেস। রাতের বেলায় খিদিরপুরের কাছে একটা কনস্ট্রাকশন বিল্ডিংয়ের সঙ্গে ধাক্কা লাগে গাড়িটার। অন দ্য স্পট আগুন লেগে যায় গাড়িতে, আর গাড়ির চালকও সেই আগুনেই পুড়ে মারা গেছিলেন। বডি পাওয়া গেলেও তাকে আইডেন্টিফাই করা যায়নি। আচ্ছা, গাড়ির নম্বর জানা যায়নি? নাম্বার প্লেটটাও পুড়ে গেছিল। তবে ধ্বংসস্তূপ থেকে এইটুকু বোঝা গিয়েছিল যে গাড়িটা কারোর পার্সোনাল কার, সাদা নাম্বার প্লেট, প্রাইভেট কার, আর স্পষ্টভাবে বললে লাল রঙের মারুতি। লাল রঙের মারুতি? এইরকমই একটা গাড়ি করেই সেই অজ্ঞাত ব্যক্তি রাতের বেলায় লেডিস হোস্টেলে এসেছিল না? একদম ঠিক বলেছ। কিন্তু তুমি তো বলেছো গাড়ির চালক মারা গিয়েছিল। তাহলে কিভাবে জানতে পারবে ওই গাড়িটা কার ছিল? সেটা জানার আরও অনেক পদ্ধতি আছে ভাস্কর, শুধু একটু সময় লাগবে। কনস্টেবল অমিতকে কাজে লাগিয়ে এসেছি, দেখা যাক। কিন্তু শহরের রাস্তায় লাল মারুতি গাড়ি তো একটা নয়, অন্য গাড়ি তো হতে পারে। অনেক কিছুই হতে পারে ভাস্কর, সবটাই প্রমাণ সাপেক্ষ। আমার মনে হয় তোমার একটু রেস্ট নেওয়া উচিত স্বর্ণালী। সারা রাত কাজ করেছ। না ভাস্কর, রেস্ট নেওয়ার জো নেই, একটা মিটিং আছে। অমিতাভ স্যার আমাকে যেতে বলে দিয়েছেন। ব্রেকফাস্টটা করেই বেরিয়ে যাব। স্পেশাল কনফারেন্সে প্রশাসনিক বিভাগের উচ্চপদস্থ কর্মচারী সহযোগে উপস্থিত ছিলেন রাজ্য মন্ত্রণালয়ের বেশ কয়েকজন গণ্যমান্য ব্যক্তিগণ। এসপি অমিতাভ স্যারের রেকমেন্ডেশনে নতুন মহিলা অফিসার স্বর্ণালী পাল চৌধুরী। চলন্ত কেসের বিবরণ এবং প্রগ্রেস রিপোর্ট যখন সকলের সামনে পেশ করলেন, প্রশংসার কোনো কার্পণ্য দেখা গেল না। কিন্তু এত প্রশংসার মধ্যেও কেসের জবনিকা পতনের তাগিদটাও হাড়ে হাড়ে টের পাচ্ছিলেন স্বর্ণালী। আই এম প্রাউড অফ ইউ স্বর্ণালী। কেসটাকে যেভাবে সাজিয়েছ তাতে অনেকের মুখের ভাবই অবর্ণনীয় ছিল। কিপ ইট গোয়িং। কোনো রকম সাহায্য লাগলে আমাকে নির্দ্বিধায় জানাবে। নিশ্চয়ই স্যার, থ্যাঙ্কস আ লট। ম্যাডাম, ও সোনালি ম্যাডাম, হ্যাঁ এই যে হ্যাঁ বলুন। ম্যাডাম, কাইন্ডলি একটু এদিকে আসবেন। ওই স্যার আপনাকে ডাকছেন। কোন স্যার? পল্টুবাবু ডাকছেন। খানিকক্ষণের জন্য স্বর্ণালী হক চকিয়ে গিয়েছিল। পল্টুবাবু মানে পল্টু গাঙ্গুলি? হ্যাঁ ম্যাডাম, আমাদের মাননীয় এমএলএ সাহেব। একটু আসবেন। খানিকটা অবাক হয়েছিল স্বর্ণালী। লোকটির পিছন পিছন এগিয়ে গেল। ধবদস্তুর পোশাকে মোড়া সদা হাস্যময় মোটা সোটা মানুষটি বললেন, নমস্কার অফিসার। লালবাজারে তো আপনার প্রশংসায় সবাই পঞ্চমুখ। ধন্যবাদ স্যার। না না, আমাকে ধন্যবাদ জানানোর কোনো দরকার নেই। আজকে বিকেলে চলে আসুন না আমার বাড়িতে। আহা, দ্বিধা করবেন না। আপনার কাজে আমি পার্সোনালি খুব খুশি হয়েছি। প্লিজ
আজকে বিকেলে। এটা আমার রিকোয়েস্ট। আচ্ছা, এখন আসলাম, চলে আসবেন কিন্তু। স্বর্ণালী কিছু বলার আগেই এমএলএ সাহেব প্রস্থান করলেন। একটা সিস্টেমের মধ্যে কাজ করতে হলে কিছু আপনার আদেশের মতো মেনে চলতে হয়। বাড়ি ফেরার পথে স্বর্ণালীর ফোনটা বেজে উঠল। ওসি বিনয় মিশ্র কল করছেন। বিনয়বাবু বলুন। ম্যাডাম, খবর আছে। বলুন। টিঙ্কু লোকটার চালচলন বেশ সন্দেহজনক ম্যাডাম। আপনার কথা মতো আমি ওর পিছনে জোকের মতো লেগেছিলাম। এনআরএস হাসপাতালের চাকরিটা কয়েকদিন আগেই ও ছেড়ে দিয়েছে। সে কি? হ্যাঁ ম্যাডাম, আরেকটা কথা, টিঙ্কুর ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে প্রায় 40,000 টাকা করে টাকা ঢোকে। কতদিন ধরে ঢুকছে? বেশ কয়েক বছর ধরেই ঢুকছে ম্যাডাম। সঠিকভাবে বলতে গেলে যবে থেকে ওর দাদা মানে শম্ভু মারা গেছে তবে থেকে। কে টাকা পাঠায় জানতে পারলেন? অ্যাকাউন্টটা ট্রেস করা গেছে, সোর্স দেখাচ্ছে চেন্নাইতে। আপনাকে আমি ডিটেলসটা পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, পাঠিয়ে দিন। সেদিন বিকেলে এমএলএ সাহেবের তলব মান্য করতে স্বর্ণালী পৌঁছে গেছিলেন ওনার বাড়িতে। প্রবেশ করতেই মন্ত্রী সাহেব এগিয়ে এসে হাসি মুখে উষ্ণ অভ্যর্থনায় নিজের বাড়িতে স্বাগত জানালেন। মোলায়েম সোফায় নিজের বিশাল দেহটা রাখলেন। এক গৃহকর্মী ওনার ইশারা মাত্র 2 কাপ চা আর বিস্কুট নিয়ে টেবিলে রাখল এবং সেই থেকে স্বর্ণালী বলে উঠল, আবার এসবের কি দরকার ছিল স্যার? আরে না না, কাজের জন্য ডেকে পাঠিয়েছি বলে কি আপনি আমার অতিথি নন? নিন, চাটা গরম আছে, একদম টপ কোয়ালিটি আসাম টি। প্লিজ না করবেন না। চায়ের কাপে ঠোঁট ভেজানোর ফাঁকে স্বর্ণালী ওনাকে জিজ্ঞাসা করল, আমাকে জরুরি তলবে এখানে ডেকে আনা আসল কারণটা কি এবার জানতে পারি স্যার? হ্যাঁ নিশ্চয়ই। আমি চাই আপনি যে কেসটা রিওপেন করেছেন না, সেটা অবিলম্বে ক্লোজ করে দিন। খানিকটা বিষম খেল স্বর্ণালী। একটা উষ্ণ হাওয়ার ধমক যেন ধাক্কা মারল। এরকম যে কিছু একটা শুনতে হবে সেটাও একটু আশা করেনি। পল্টু গাঙ্গুলি আবার বললেন, অফিসার, আমি জানি আপনি খুব ভালো কাজ করছেন। আসলে আজ থেকে ঠিক 10 বছর আগে আপনার মতোই ওই আরেকজন অফিসার, উনিও খুব ভালো কাজ করছিলেন, অফিসার আর মাহাতো। আর শুনেছিলাম উনি নাকি শেষ পর্যন্ত সুইসাইড করেছিলেন। সো স্যাড। সেই জন্যই বলছি আর কি, সবসময় ভালো কাজের ফল ভালো নাও হতে পারে। কথার মাঝে লুকিয়ে থাকা চাপা হুমকির ভাবটা নজর এড়ায়নি স্বর্ণালী। চায়ের কাপটা টেবিলে রেখে উত্তেজিত হয়ে স্বর্ণালী বলল, মানে কি বলতে চাইছেন আপনি? এইবার গম্ভীর হয়ে পল্টুবাবু বললেন, আহা, গলা তুলে কেউ আমার সঙ্গে কথা বলে না। উত্তেজিত হবেন না অফিসার। এই কেসটা ক্লোজ করে দিলে আপনার প্রমোশনটা দেখার দায়িত্ব আমার। প্রমোশনের লোভ দেখাচ্ছেন? কেসটা ক্লোজ হলে আপনার কি লাভ সেটা জানতে পারি কি? সেটা বোধ হয় আপনার না জানলেও চলবে। আপনার বয়স কম, বাড়ি যান, মাথা ঠান্ডা করে কয়েকবার ভাবুন, দরকারে 2 দিন সময় নিন, যান। এর পরের বার না হয় আপনাকে কেরালার স্পেশাল ফিল্টার কফি খাওয়াবো। কি? নমস্কার, আপনি এখন আসুন। সেদিন রাতে সোনালির চোখ মুখে একটা অদ্ভুত থমথমে ভাব লক্ষ্য করেছিলাম। সব শুনে আমারও রাগ হয়েছিল।
সিস্টেমের মধ্যে থাকা কিছু ঘুণ কিভাবে পুরো সিস্টেমকে নষ্ট করে দিতে পারে এটা তারই প্রমাণ। কিন্তু স্বর্ণালীকে দেখে সেদিন আমার অচেনা লেগেছিল। ওর মধ্যে উৎফুল্ল ভাবটা কেটে গিয়ে যেন ঝড়ের আগের নিস্তব্ধতা বিরাজ করছিল। রণক্লান্ত বাঘিনী যখন নিজের শিকারকে হাতের কাছে পেয়েও ছুঁতে পারে না, তখন তার বাইরের শান্ত প্রতিচ্ছবি দেখে মনের ভিতরকার দামাল ভাবটা বোঝার জো থাকে না। স্বর্ণালী, পল্টুবাবু কেন কেসটা উইথড্র করতে বললেন? ওনার স্বার্থটা কি কিছু বুঝতে পারলে? তখন বুঝিনি, কিন্তু সম্ভবত এখন একটু একটু বুঝতে পারছি। মানে? কনস্টেবল অমিতকে ওই গাড়ি অ্যাক্সিডেন্টের কেসটায় পাঠিয়েছিলাম, মনে আছে? হ্যাঁ, তাতে কি? একটু আগে সেই কেসটা সম্পর্কে কয়েকটা ইনফরমেশন আমাকে পাঠিয়েছে, এই দেখো। স্বর্ণালীর ফোনে কেসের ডিটেলসটা দেখে বেশ অবাক হয়েছিলাম। আর এটাও বুঝতে পারছিলাম রিপন স্ট্রিট হত্যা রহস্যের জবনিকা পতনের সময় হয়ে এসেছে। অবিচ্ছিন্ন টুকরোগুলো জুড়ে যে গল্পটা তৈরি হবে তার জন্য হয়তো আমরা কেউই প্রস্তুত নই। পরবর্তী এক সপ্তাহ যেন চোখের নিমেষেই কেটে গেল। স্বর্ণালী এই কয়েকটা দিন বাড়ি প্রায় ছিল না বললেই চলে। হাজার হোক, আঘাতটা যে লেগেছিল তার আত্মমর্যাদায়। আগেই বলেছিলাম রণক্লান্ত বাঘিনী, ঠিক তাই। পরে ওর মুখেই শুনেছিলাম রাজ্য পুলিশের এক সুচারু নিখুঁত পরিকল্পনার কথা। জনদশেক অফিসারের একটা টিম গঠন করা হয়েছিল। সেই টিমটিকে পুনরায় 2 ভাগে ভাগ করা হয়েছিল। একটা টিম অপারেট করছিল কলকাতায়, আর আরেকটা টিম গিয়েছিল ভারতের দক্ষিণ প্রান্তে, সুদূর চেন্নাইতে। এই এক সপ্তাহে অবশ্য কেসের ডিটেলস আমাকে কিছুই বলেনি স্বর্ণালী, শুধু মুখ বুজে কাজ করে গেছে। এরপর এলো সেই দিনটা। এসপি অমিতাভ স্যারের সহযোগিতায় পুলিশের একটা টিম নিয়ে সকাল সকাল স্বর্ণালী পৌঁছে গিয়েছিল মাননীয় এমএলএ সাহেবের বাড়িতে। তিনি তখন অলস মেজাজে বৈঠকখানায় বসে চা সহযোগে তামাক সেবন করছেন। সকাল সকাল পুলিশ ব্রিগেড থেকে খানিকটা বিরক্তি হয়েছিলেন। স্যার, ওনারা আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। এত সকাল সকালকে? বলে দে আমি ব্যস্ত আছি। মানে স্যার, ওই ওনারা আসলে অ্যাপয়েন্টমেন্ট বুক করেই এসেছেন। কি মুশকিল, বারণ করে দে, যা যা। এই বাবা পল্টু বাবু, আপনি আমার সঙ্গে দেখা করতে বারণ করে দিচ্ছেন? আমি এত আশা করে সকাল সকাল আপনার সাথে গল্প করতে আসলাম। বাকি ফোর্সকে বাইরে রেখে স্বর্ণালী একাই প্রবেশ করল। তাকে দেখে পল্টুবাবু খুশি হলেন বলে তো মনে হলো না। কি আপনি এত সকালে? আমি কিন্তু আজকে হাতে সময় নিয়ে এসেছি। আপনি বলেছিলেন পরের বার স্পেশাল কফি খাওয়াবেন, ভুলে গেলেন? তা আসুন না, আসুন। এই যা 2 কাপ কফি নিয়ে আয়। তো বসুন। কেমন আছেন? খুব একটা ভালো আছি তো বলতে পারছি না, তার কৃতিত্বটাও অবশ্যই আপনাকেই দিতে হয়। আচ্ছা, আপনি এখনো কি বাজে কেসটা নিয়ে মাথা ঘামাচ্ছেন নাকি? এই হলো আপনাদের এক দোষ। আমার কথা শুনলে এতদিন আপনি চাকরিতে কোথায় পৌঁছে যেতেন। ধন্যবাদ স্যার, কিন্তু আমি যেখানে আছি সেখানেই খুশি। আমার কথা বাদ দিন, আপনি কেমন আছেন? এত বড় বাড়িতে একা থাকতে আপনার খারাপ লাগে না? একা? একা কোথায়? এতজন কাজের লোক আছে, সেক্রেটারি আছে। সে আপনি যাই বলুন, নিজের পরিবারের মানুষ আর কাজের লোক কি এক হলো? পরিবার? আপনাকে আর কি বলবো, আমার স্ত্রী মারা গেছে প্রায় বছর 15 হলো। একমাত্র ছেলে, সেও আর পৃথিবীতে নেই। একা মানুষ, তাই জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করেই বাকি জীবনটা কাটিয়ে দেব।
ঠিক কথা। ইতিমধ্যে একজন বৃত্তস্থানীয় লোক 2 কাপ কফি নিয়ে এসে স্বর্ণালীর সামনে রাখল। একটা কাপ হাতে তুলে নিয়ে বেশ আরাম করে চুমুক দিল স্বর্ণালী। তারপর নিজের গলাটা খাদে নিয়ে এসে বলল, কফিটা সত্যিই ভালো। যাই হোক, দেখুন তো এটাকে চিনতে পারেন কিনা। এই বলে পকেট থেকে একটা পুরনো পেপার কাটিং বের করে পল্টুবাবুর সামনে রাখল স্বর্ণালী। সেখানে একটি আধমোড়া ভগ্নপ্রায় লাল রঙের গাড়ির ছবি দেখা যাচ্ছে। 10 বছর আগের সেই গাড়ি অ্যাক্সিডেন্টের কেস। ছবি দেখে পল্টুবাবুর হাসি মুখ ক্রমশ গম্ভীর হয়ে এলো। তিনি খানিকক্ষণ চুপ করে থেকে কফিতে একটা চুমুক দিয়ে বললেন, না, আমি চিনি না। আচ্ছা, আপনি এসব দেখে কি বোঝাতে চাইছেন? আমি কিছুই বোঝাতে চাইছি না। 10 বছর আগে খিদিরপুরের কাছে একটা অ্যাক্সিডেন্টে গাড়িটা ধ্বংস হয়ে গেছিল। গাড়িটার ব্রেক ফেল ছিল। গাড়ির চালক সেখানে স্পট ডেড হয়ে যায়। শরীরটা এমনভাবে পুড়ে গিয়েছিল, আইডেন্টিফাই করা একেবারেই অসম্ভব ছিল। তবে আশেপাশের জিনিসপত্র এবং সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সের ওপর ভিত্তি করে ধরে নেওয়া হয়েছিল ওটা গাড়ির মালিক তথা চালকেরই মৃতদেহ। এসব আমাকে শোনাচ্ছেন কেন? আমি এসব শুনে কি করব? সেই গাড়ির মালিকের নাম জানেন? আকাশ গাঙ্গুলি, সন অফ পল্টু গাঙ্গুলি। কি এবার চিনতে পারছেন? পল্টু গাঙ্গুলি পাকা রাজনীতিবিদ। ওনাকে তলানো অত সহজ নয়। কথাটা শুনে তার মুখ চোখের অবস্থা এমন হলো, দেখে মনে হলো যেন অপ্রিয় স্মৃতি তার মনকে ভারাক্রান্ত করে তুলেছে। কিন্তু স্বর্ণালী জানে এই মানুষটার প্রতি অভিব্যক্তি দেখে তার মনের খোঁজ পাওয়া অসম্ভব। পল্টুবাবু বললেন, জানেন, আমি আগেই চিনিয়েছিলাম গাড়িটা। ইচ্ছে করেই পুরনো স্মৃতিচারণ করে মনকে দুঃখ দিতে চাইনি। জানেন, গাড়িটা আমি আকাশকে জন্মদিনে কিনে দিয়েছিলাম। এই গাড়ির জন্যই ছেলেটা অকালে পৃথিবী ছেড়ে চলে গেল। সেই, কিন্তু আমি তো অন্যরকম শুনেছিলাম। মানে আপনার ছেলে অর্থাৎ আকাশ গাঙ্গুলি আজ থেকে 10 বছর আগে মোটেও গাড়ি দুর্ঘটনায় মারা যায়নি। ঝলমলে সকালবেলায় যেন আশঙ্কার কালো মেঘ ঘনিয়ে এলো। পল্টু গাঙ্গুলি এবার সত্যি বিরক্ত হলেন। মুখের ভাবটা তার একটু একটু করে পরিবর্তন হতে শুরু করেছে। তিনি বললেন, অফিসার, আপনি মনে হচ্ছে নিজের লিমিটটা ভুলে যাচ্ছেন, আর এটাও ভুলে গেছেন আপনি কার সামনে বসে আছেন। বেশি বাড়াবাড়ি করবেন না। বাড়াবাড়ি কোথায় করলাম? তবে এইবারে করব। বিনয়বাবু, টিঙ্কুকে নিয়ে ভিতরে আসুন। ওসি বিনয় মিশ্র ঘরে ঢুকলেন, সঙ্গে টিঙ্কু। তার হাতে হাত করা, চোখে মুখে ভয়ের আভাস স্পষ্ট। বিনয়বাবু ঘরে ঢুকে বললেন, কিরে টিঙ্কু, অনেক নাটক করেছিস, এবারে ঝেড়ে কাজ দেখিনি। সত্যি বলছি স্যার, স্যার আমি কিছু জানি না স্যার। আমি গরিব মানুষ, আমাকে ছেড়ে দিন স্যার, আমাকে ছেড়ে দিন, আমি কিছু জানি না স্যার। সোনালি এবার রেগে গিয়ে দাঁড়িয়ে বলল, এক গরিব মানুষের নাটক আর কত করবি? চাকরি ছেড়ে ঘরে বসে আরামের জীবন কাটাচ্ছিস, গলায় মোটা সোনার চেন ঝুলিয়েছিস। গরিব মানুষ? প্রতি মাসে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে, তুই গরিব মানুষ? আমাকে ছেড়ে দিন। এই লোকটা হলো রিপন স্ট্রিটের হত্যা রহস্যের প্রধান সাক্ষী। বল, কে তোকে মাসে মাসে এত টাকা পাঠায় আর কেন পাঠায়? বলবি নাকি এখানেই দুঘা বসিয়ে দেবো? ম্যাডাম, আমি বলছি 10 বছর আগে আমার দাদা ওই লেডিস হোস্টেলে দারোয়ানের কাজ করত। সেই রাতে এক বাবু গাড়ি করে হসপিটাল এসেছিলেন।
সেই লোকটা নাকি দাদাকে অনেক টাকা দিয়েছিল, আর সেটাতে হোস্টেলে ঢুকেছিল। বেরোনোর সময় নাকি ওনার সঙ্গে কয়েকজন বোরকা পরা মহিলাও ছিল। এই কয়েকজন বোরখা পরা মহিলা আদতে যে সেই 3 জন সিস্টার অর্থাৎ রেবেকা, অলিভিয়া আর সুনিতা, সেটা আমি তখনই সন্দেহ করেছিলাম। এখন কথা হলো, এই বাবুটির আসল পরিচয় কি? কিরে বল। ম্যাডাম, ওই বাবুর নাম ছিল আকাশ গাঙ্গুলি। মিথ্যে কথা। 10 বছর আগে আকাশ গাড়ি দুর্ঘটনায় মারা গেছে। পল্টুবাবু নিজের জায়গা থেকে উঠে দাঁড়ালেন। আবার সেই এক কথা বলছেন স্যার, একটু দাঁড়িয়ে যান। আপনার সব ভুল ধারণা আমি কাটিয়ে দিচ্ছি একটু পরেই। প্লিজ স্যার, আপনি বসুন। উত্তেজনা আপনার জন্য ভালো নয়। ওসি বিনয় মিশ্র বেশ রেগে গিয়েই টিঙ্কুকে বললেন, শম্ভুনা তখন এই কথাগুলো পুলিশকে জানায়নি কেন? তুইও তো জানার পর পুলিশকে জানাতে পারতিস। উত্তরে টিঙ্কু বলল, স্যার, প্রথম থেকে আমি কিছু জানতাম না স্যার। দাদা আমাদের সঙ্গে থাকতো না, ওর কাছে অনেক টাকা থাকতো, কিন্তু স্যার ক্যান্সার আক্রান্ত হওয়ার পর লক্ষ্য করেছিলাম দাদা নিজে থেকে কেউ যেটা ঘোরের মধ্যে চলে গেছিল, ওদের সঙ্গে থাকতে শুরু করলো, কিন্তু সব সময় অপরাধ বোধে ভুগত। এই নিজের মনে মনে একা একা কথা বলতো। এরপর মারা যাওয়ার সময় এই কয়েকদিন আগে অসুস্থ অবস্থায় আমাকে এই সমস্ত ঘটনার কথা সে খুলে বলেছিল স্যার। আমার স্ত্রী জানতো না। আমার দাদা মারা যাওয়ার পর আমি টাকা পেতে শুরু করলাম। একটা অজানা অ্যাকাউন্ট থেকে মাসে মাসে টাকা ঢুকতে শুরু করলো। একটাই শর্ত ছিল, আমি যেন মুখ না খুলি। অফিসার, আপনার এসব আজগুবি গাল গল্প আপনি কোর্টে প্রমাণ করতে পারবেন তো? ভুলে যাবেন না, 10 বছর আগে পথ দুর্ঘটনায় গাড়ির সঙ্গে চালকের মৃতদেহ পাওয়া গিয়েছিল। ঠিক বলেছেন স্যার, চালকের মৃতদেহ পাওয়া গেছিল, আকাশ গাঙ্গুলির নয়, কারণ উনি তো গাড়ি চালাতেই পারতেন না। আপনি আমাকে বড্ড আন্ডার এস্টিমেট করেছেন স্যার। আকাশ গাঙ্গুলি ড্রাইভিং স্কুলে দুবার পরীক্ষায় ফেল করেছিলেন, তাই উনি কোনো দিনই লাইসেন্স পাননি। সব প্রমাণ আছে স্যার। ওই ডেড বডিটা আকাশবাবুর গাড়ির ড্রাইভারের ছিল। খুব সম্ভবত গাড়ির ব্রেক ফেল করিয়ে ওই লোকটিকে বলির পাঠা বানানো হয়েছিল। আমার মনে হয় রিপন স্ট্রিটের কেসটায় পাছে গাড়িটা কেউ আইডেন্টিফাই করে ফেলে, সেই জন্যই গাড়ি সমেত গাড়ি চালককে সরিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু আপনি চিন্তা করবেন না স্যার, আমাদের অফিসারদের কলকাতার টিমটা আকাশবাবুর নারী নক্ষত্র ইতিমধ্যে বের করে ফেলেছে, বাকিটাও প্রমাণ হয়ে যাবে। ম্যাডাম, আমাদের চেন্নাইয়ের টিমটাও চলে এসেছে, বাইরেই অপেক্ষা করছে। ভেতরে রাখবো কি? নিশ্চয়ই, পিতা পুত্রের মিলন ঘটিয়ে একটু পুণ্য অর্জন করা যাক। ডাকুন ডাকুন, জলদি ডাকুন। কয়েকজন পুলিশকর্মী মোট 5 জনকে নিয়ে ভেতরে প্রবেশ করলেন। সেই বাবু সঙ্গে 3 জন বোরখা পরা মহিলা, তবে এইবারে একজন মহিলার কোলে একটি ছোট্ট শিশু। আসুন আকাশবাবু, আপনারাও আসুন। সিস্টার রেবেকা, অলিভিয়া এবং সুনিতা। অবশ্য অলিভিয়া এখন সিস্টার হওয়ার খেতাবটা হারিয়ে ফেলেছেন। আপনারা কেউ কিছু বলতে চান? কোলের শিশুকে সঙ্গে করে এগিয়ে এসে এক মহিলা তার বোরখার ঘোমটা খুলে ফেললেন, তারপর বললেন, ম্যাডাম, আমি অলিভিয়া। আপনি ঠিকই বলেছে, আমি সিস্টার হওয়ার অধিকার হারিয়েছি, কিন্তু আপনাকে একটা কথা হলফ করে বলতে পারি, আই লাভ মাই ফ্যামিলি। আমার স্বামী সন্তানের প্রতি আমার ভালোবাসা এটা কোনো মিথ্যা নয়। বাকি বয়ান তো আমি থানাতেই দিয়েছি, তাই আমার আর কিছুই বলার নেই ম্যাম।
এতগুলো বছর ধরে তিলে তিলে আমরা অনুশোচনায় ভুগেছি ম্যাডাম। আমাদের অপরাধের জন্য আমরা এত বছর ধরে পালিয়ে বেরিয়েছি, কিন্তু এখন আর পারছি না। আমরা ক্লান্ত হয়ে উঠেছি। আপনি আমাদের মুক্তি দিন। শুধু এটুকুই অনুরোধ, আমাদের সন্তানকে আর শাস্তি দেবেন না। ওর তো কোনো দোষ নেই ম্যাডাম। স্বর্ণালীর ইশারায় হাতে হাত করা পরিয়ে নিয়ে যাওয়া হলো ওদের। এরপর স্বর্ণালী একটা চেয়ারে বসে বলতে শুরু করলো, এই জীবন বড় বিচিত্র পল্টুবাবু। আপনি ছেলেকে এত বছর ধরে চেন্নাইতে লুকিয়ে রেখেও রক্ষা হলো না। চেন্নাইতে সে এত বছর ধরে জীবনের মূল স্রোতের আড়ালে লুকিয়েছিল। যে অজ্ঞাত ব্যাংক অ্যাকাউন্ট থেকে টিঙ্কুর কাছে টাকা আসতো সেটাও আকাশবাবুর। বাকি ঘটনা ওনারা থানায় ইতিমধ্যেই স্বীকার করেছেন। যাই হোক, এত ঘটনার মধ্যে মূল ঘটনাটাই আমরা ভুলতে বসেছি। আমাদের এই কেস যেখান থেকে শুরু হয়েছিল, রিপন স্ট্রিটের লেডিস হোস্টেলে পামেলা ভার্গিসের রহস্য মৃত্যু। সেদিন রাতে স্বর্ণালী বাড়ি ফিরেছিল প্রায় 12টা নাগাদ। ওর মুখে ঘটনাটা শুনে খানিকক্ষণের জন্য আমি বাকরুদ্ধ হয়ে গেছিলাম। এই কাহিনীর মূল ব্যাখ্যা দিতে গেলে ফিরে যেতে হবে 10 বছর আগে, রিপন স্ট্রিটের সেই লেডিস হোস্টেলে। তৎকালীন কাউন্সিলর পল্টু গাঙ্গুলি এলাকা দাপিয়ে বেড়াচ্ছেন। এদিকে তার একমাত্র ছেলে আকাশ গাঙ্গুলির সঙ্গে ক্যাথলিক কলেজের এক সিনিয়র সিস্টার অর্থাৎ অলিভিয়ার প্রেমের সম্পর্ক তৈরি হয়। আকাশ মাঝে মাঝে রাতে দেখা করতে লেডিস হোস্টেলে আসত এবং দারোয়ান শম্ভুকে টাকার বিনিময়ে হাত করে রেখেছিল। ঘটনার রাতে বেশ আপত্তিজনক অবস্থায় তাদের দুজনকে দেখে ফেলে ওই হোটেলের 3 তলা রুম নম্বর 302-এর শিক্ষানবিশ পামেলা ভার্গিস। এখন একজন ক্যাথলিক সিস্টারের পক্ষে এই ধরনের শারীরিক সম্পর্ক রাখা হলো মহাপাপ। পামেলা নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। খানিকক্ষণ হতভম্ব হয়ে দাঁড়িয়েছিল। তারপর শুরু হয় বচসা। পামেলা ভার্গিস এই অনৈতিক সম্পর্কের কথা সবাইকে জানিয়ে দেওয়ার কথা বলতেই আকাশ এবং অলিভিয়া দুজনেই রেগে যায় এবং বাকবিতণ্ডার মাঝেই তারা ওর মুখ চেপে ধরে, জোর করে তাকে ছাদে টেনে আনে। কিন্তু পামেলা দমে যাওয়ার পাত্রী ছিল না। দুজনে মিলে তাকে মারধর করতে থাকলে শেষ পর্যন্ত পামেলা জ্ঞান হারায়। হঠাৎ এমন ঘটনা ঘটে যাওয়ায় আকাশ এবং অলিভিয়া দুজনেই ঘাবড়ে গেছিল। তারা সম্ভবত ভাবে পামেলা মারা গেছে। প্রমাণ লোপাটের জন্য তাকে ওরা দুজন মিলে ছাদের একপাশে থাকা জলের ট্যাঙ্কে ফেলে দেয়। পামেলা সেখানেই ডুবে মারা যায়। এদিকে বিষয়টা নিয়ে জনগণ ক্ষোভে ফেটে পড়ে। প্রতিবাদ মিছিল এবং মিডিয়া ব্রডকাস্টের চাপে বিষয়টা গুরুতর হয়ে ওঠে। তখন কাউন্সিলর পল্টু গাঙ্গুলি নিজের ক্ষমতা কাজে লাগিয়ে পুলিশের ওপর চাপ দিয়ে কেসটাকে সুইসাইড হিসেবে সাজানোর চেষ্টা করে। তৎকালীন কেসের আইও অফিসার মাহাতো সেই চাপ সামলাতে না পেরে নিজেই সুইসাইড করেন। কিছু কোরাপ্ট মানুষের জন্য এত বড় কেসটা অমীমাংসিতভাবে ক্লোজ হয়ে যায়। অন্যদিকে আকাশ এবং অলিভিয়াকে ওই রাতের মধ্যেই গোপনে সভার আড়ালে চেন্নাইতে পাঠিয়ে দেওয়া হয়। ওদের দেখাশোনার জন্য পাঠানো হয় সিস্টার রেবেকা এবং সিস্টার সুনিতাকে। পাছে ছেলের লাল মারুতি গাড়িটা আইডেন্টিফাই হয়ে যায়, তার জন্য সেই গাড়ির ব্রেক ফেল করিয়ে এবং পরে সেই গাড়িতে আগুন ধরিয়ে ড্রাইভার সহ সব প্রমাণ লোপাটো করে দেওয়া হয়। রটিয়ে দেওয়া হয় যে আকাশ গাঙ্গুলি নিজের গাড়ি সহ দুর্ঘটনায় মারা গেছে। দিনের আলো ফোটার মতোই এত বড় ঘটনা বেমালুম ধামাচাপা পড়ে যায়। এবার আসা যাক আকাশ ও অলিভিয়ার কথায়। তারা চেন্নাইতে গিয়ে বিয়ে করে এবং তাদের সন্তান হয়। সেই সময় কাকতালীয়ভাবে সিস্টার এলিজাবেথ চেন্নাইয়ের রাস্তায় দেখে ফেলে সিস্টার রেবেকাকে। সেই সূত্র ধরে সিস্টার অলিভিয়ার অন্তঃসত্ত্বা হওয়ার খবরও আসে। বাকি ঘটনা
দিনের আলোর মতো পরিষ্কার। সকল তথ্য প্রমাণ কয়েকদিনের মধ্যে আদালতে পেশ করা হলো এবং সেই সঙ্গে দোষীদেরও। এখন কেসটা বিচারাধীন অবস্থায় আছে। অতএব আকাশ, অলিভিয়া সহ পল্টু গাঙ্গুলির শেষ পরিণতি কি হয় সেটা সময়ই বলবে। তবে এটা বলার অপেক্ষা রাখে না এমএলএ পল্টু গাঙ্গুলি নিজের ক্ষমতার জাহির করে কেসটাকে পুনরায় ধামাচাপা দিতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু এখনকার মিডিয়াও নেহাত কম যায় না। অবশ্য কানাঘুষা শোনা যায় এইবারে নিজের দলের কাছে তো বটেই, বাংলার বৃহত্তর রাজনৈতিক মহলে তিনি বেশ ফ্যাসাদেই পড়েছেন। আমার স্ত্রী ওরফে লালবাজার ক্রাইম ব্রাঞ্চের মহিলা অফিসার স্বর্ণালী পাল চৌধুরী আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। একটা 10 বছরের পুরনো অমীমাংসিত কেসের নিষ্পত্তি ঘটাতে স্বর্ণালী যেভাবে বদ্ধপরিকর ছিল তা সত্যিই প্রশংসার দাবি রাখে। এক্ষেত্রে ওসি বিনয় মিশ্র, কনস্টেবল অমিত ও 10 জন অফিসারের দুটো টিম এবং সর্বোপরি এসপি অমিতাভ স্যারের অবদানটাও নেহাত কম নয়। আমি ভাস্কর পাল চৌধুরী স্বর্ণালীর স্বামী হয়ে এটাই চাইব, সাহসিকতার সঙ্গে স্বর্ণালী যেন এভাবেই অপরাধের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে পারে। এতক্ষণ আপনারা শুনছিলেন লেখক রনিত ভৌমিকের কলমে দারোগা স্বর্ণালী পাল চৌধুরী সিরিজের গল্প রিপন স্ট্রিট হত্যা রহস্য। গল্প লিখনে রনিত ভৌমিক, পর্ব পরিচালনা দেবায়ন, গল্পের কথক তথা ভাস্করের ভূমিকায় স্বর্ণাভ, দারোগা স্বর্ণালী পাল চৌধুরী সহেলি, পামেলা ভার্গিসের চরিত্রে পূজা, স্বর্ণালী সহেলি, ওসি বিনয় মিশ্র বুবাই, রাজু দেবায়ন, এসপি অমিতাভ স্যার আশিস, মিস্টার গোমেজ বোধিসত্ত্ব, সিস্টার মার্গারেটের চরিত্রে পায়েল, সিস্টার এলিজাবেথ পূজা, সিস্টার অলিভিয়া পায়েল, পল্টু গাঙ্গুলির চরিত্রে প্রদীপ্ত, আকাশ গাঙ্গুলি বোধিসত্ত্ব, টিঙ্কু সাউ জয়, পানওয়ালা অনিল সাউ আশিস, জনৈক বৃদ্ধ জয়, জনৈক ব্যক্তি দেবায়ন। রিপন স্ট্রিট হত্যা রহস্য আপনাদের কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলবেন না। আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট করে অবশ্যই জানাবেন। সকলে খুব ভালো থাকবেন। ধন্যবাদ।